ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। এই পিডিএফ আমি আপনাদের পাঠিয়ে দিয়েছি, আপনারা কি শুনেছেন, অভ্যাস করেছেন, করবেন? ওকে, তাহলে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে যে হ্যাঁ সংস্কৃত পড়তে পারছি ঠিকঠাকভাবে। আমি ক্লাসও একবার দেখিয়ে দিচ্ছি, অথবা এখানেও রেকর্ডিং দেওয়া আছে, সাউন্ড তো দেওয়া আছে, আপনারা জাস্ট পিডিএফটা ওপেন করে ক্লিক করলেই শুনতে পাবেন, শুনে শুনে অভ্যাস করতে পারবেন। ওকে, তো আমরা কি কি পড়েছিলাম একবার যদি প্রথম থেকে দেখে নিই তাহলে আমাদের সুবিধা হবে। দেখুন, আমরা এর আগে দুটোই ক্লাস করেছি। প্রথম ক্লাসে আমরা সংস্কৃত ভাষা সম্বন্ধে জেনেছিলাম, লেখ্য মাধ্যম, কথ্য মাধ্যম, ভাষা, লিপি, কীভাবে আমরা বর্ণ লিখব, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এই সংক্রান্ত আমরা পড়েছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা বেসিক্যালি উচ্চারণ একটু পড়েছিলাম, বিভিন্ন শ্লোক পড়েছিলাম, বিভিন্ন নিয়ম পড়েছিলাম। আমাদের তিনটে সকার, দুটো ব, একটা মধ্যাহ্ন, একটা দন্তান্ন, তাদের কোথায় কোথায় উচ্চারণ, বিসর্গ কোথায় থাকলে কোথায় কোথায় উচ্চারণ, এই সাধারণ জিনিসগুলো আমরা পড়েছিলাম। সংখ্যা পড়েছিলাম, হয়তো সময় পড়েছিলাম কিছুটা, একবাদনাম, দ্বিবাদনাম, নিজেদের পরিচয় জেনেছিলাম, ইত্যাদি ইত্যাদি জেনেছিলাম। আজ থেকে আমরা একটু সংস্কৃতের ভিতরে প্রবেশ করব। সংস্কৃতের ভিতরে প্রবেশ করার আগে যে জিনিসগুলো একান্তই জানা প্রয়োজন, সেই জিনিসগুলো হচ্ছে এইরকম। সংস্কৃতে প্রথমে তিন ধরনের বচন আছে। সংস্কৃতে বচন তিন প্রকারের। কি কি? ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা সকলে জেনেছেন। বলুন, সংস্কৃতে বচন কি কি? एकवचनं, द्विवचनं, बहुवचनं। एकवचनं, দ্বিবচনম এবং তারপরে আসছে বহুবচনম। তো সংস্কৃতে তিন প্রকারের বচন আছে। মানে সংস্কৃতে আমরা তিন ভাবে বস্তুর সত্তাকে জ্ঞাপন করতে পারি। একটি থাকলে তার জন্য একবচনের প্রয়োগ, দুটি থাকলে তার জন্য দ্বিবচনের প্রয়োগ, তিন বা ততোধিক টুয়ার্ড ইনফিনিটি পর্যন্ত তাদের ক্ষেত্রে আমরা বহুবচনের প্রয়োগ করতে পারি। একটু দাঁড়ান, জয়েন করছেন, জয়েন করিয়ে নি। ওকে, তো এটা হচ্ছে বচন। সংস্কৃতে উল্লেখযোগ্য একটি জিনিস হচ্ছে বচন। ওকে, তারপরে আমাদের সংস্কৃতে যে জিনিসটা জানতে হবে সেটি হচ্ছে লিঙ্গ। তো সংস্কৃতে আমরা তিন ধরনের লিঙ্গকে দেখতে পাবো। কি কি? একটি হচ্ছে পুংলিঙ্গম। ওকে, দুই নাম্বার হচ্ছে স্ত্রীলিঙ্গম। আপনারা সকলে পড়তে পারছেন তো আমি যেটা লিখছি? একটু বড় করে পড়তে হচ্ছে স্যার। আপনি একটু জুম করে নিন, আশা করি দেখতে পাবেন আপনারা। পুংলিঙ্গম, স্ত্রীলিঙ্গম, নপুংসকলিঙ্গম, এই তিনটের একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আজকে আমরা পড়ব। সংস্কৃতে আর একটি যেটি জিনিস আছে সেটি হচ্ছে পুরুষ। পুরুষ পুরুষ কটা সংস্কৃতে? সংস্কৃতে পুরুষ তিনটে। একটি হচ্ছে
প্রথমপুরুষः, 2 নম্বর হচ্ছে মধ্যমপুরুষः এবং 3 নম্বর হচ্ছে উত্তমপুরুষः। এবারে প্রতিটা জিনিস আমরা সামনে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ব। পুংলিঙ্গ আমরা কি কি শব্দ পড়ব, স্ত্রীলিঙ্গের জন্য আমরা কি কি শব্দ পড়ব, নপুংসক লিঙ্গের জন্য আমরা কি কি শব্দ পড়ব, সবকিছু আমরা আলোচনা করব। তাদের একবচন, দ্বিবচন, বহুবচন পড়ব, কোন কোন প্রথম পুরুষ, কোনটা কোনটা মধ্যম পুরুষ, কোনটা কোনটা উত্তম পুরুষ, এ সংক্রান্ত আমরা জানবো, বিশদে জানবো আজকে। তো ভালো করে আপনারা কিন্তু খেয়াল করবেন, ওকে? তো আমি একটু লিঙ্গ সম্বন্ধে প্রথমে একটু কথা বলি। লিঙ্গ, তো আমরা এখন পুংলিঙ্গ পড়তে চলেছি। আমি কিছু কিছু উদাহরণ দিচ্ছি, এই উদাহরণগুলো নিয়েই আমরা সামনে চর্চা করব। পুংলিঙ্গ, ধরুন আমি একটি শব্দ লিখছি রামঃ। কি শব্দ লিখলাম? রামঃ। এই যে রামঃ শব্দটা লিখলাম, এটা হচ্ছে একটা ফাইনালাইজড রূপ, এটা হচ্ছে ফাইনাল রূপ। তাহলে এই রামঃ শব্দটা কোথা থেকে এলো? বাংলায় আমরা তাকে বলি ব্যুৎপত্তি, তাই না? এই শব্দটা কোথা থেকে এলো, তার রুট কি ছিল, তার মূল কি ছিল? তো আমরা যদি একটু পিছনে যাওয়ার চেষ্টা করি, মূল শব্দ ছিল হচ্ছে রামা। মূল শব্দ ছিল হচ্ছে রামা। বলতে পারবেন এই যে রামা লিখেছি, এটাকে ভাঙলে আমরা কি কি বর্ণ পাবো? র পাবো, তারপরে কি পাবো? আ পাবো, তারপরে কি পাবো? ম পাবো, তারপরে কি পাবো? অ পাবো। তাহলে আমরা একটা বলতে পারি এই রামা, এই শব্দটা হচ্ছে অকারান্ত শব্দ। এই যে রুট, রুট হচ্ছে অকারান্ত। তাই জন্যে আমরা একে বলতে পারি অকারান্ত পুংলিঙ্গম। অকারান্ত পুংলিঙ্গম, যেই পুংলিঙ্গ শব্দের শেষ বর্ণ অকার দিয়ে সমাপ্ত হচ্ছে। এবারে এই রাম, এটা তো রুট, এটা কিভাবে চলবে? চলবে যখন, তখন রামঃ এইভাবে চলবে, রামঃ। তাহলে আমি যদি প্রশ্ন করি রামঃ এটা কি রকমের শব্দ? এটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ। ঠিক তেমনি লক্ষ্মণঃ, গণেশঃ, শ্যামঃ, কৃষ্ণঃ, বিদ্যালয়ঃ, শিক্ষকः, অধ্যাপকः, आसन्दः, दीपः, ग्रामः, देशः, विद्यालयः, कार्यालयः, সবকিছুই এগুলো কিন্তু অকারান্ত পুংলিঙ্গ শব্দ। এদেরই আমরা বিবরণে আসবো একটু পরে। জাস্ট আমি প্রাথমিক দু একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখছি। তো অকারান্ত পুংলিঙ্গম কিভাবে অকারান্ত পেলাম খেয়াল করতে পারছেন? রামঃ এটা কিন্তু আমাদের ফাইনাল রূপ, প্রথম রূপ যদি পান তাহলে রামা এটা হচ্ছে তার রুট, মূল। সেই রুটটা কিরকম? তার শেষে মকার আছে, এই অকার আছে, দেখুন। তাই জন্য এটাকে বলছি আমরা অকারান্ত পুংলিঙ্গ। পরিষ্কার? এটা প্রথম পয়েন্ট। স্ত্রীলিঙ্গম আসি। স্ত্রীলিঙ্গম, এখানে দুটো জিনিস একটু বোঝার আছে। দেখুন স্ত্রীলিঙ্গম কিরকম? স্ত্রীলিঙ্গম, একটা শব্দ লিখছি আমি লতা, একটা শব্দ লিখলাম আমি লতা, ওকে? এই যে লতা শব্দটা আমি লিখলাম, এটা কিন্তু ফাইনালাইজড রূপ। এর রুট যদি আমি খুঁজতে চাই, তাহলে এর রুট হচ্ছে লতা ইটসেলফ, এটাই হচ্ছে এর রুট। এবার এই লতা এই শব্দটিকে যদি আপনি ভাঙেন, কি পাবেন? ল, অ, ত, আ। তার মানে আমাকে বলুন এই যে লতায় শব্দটি, এটার অন্তিম বর্ণ কি? আ, তাই না? তার মানে আমরা এটা বলতে পারি এই যে লতা, এটা কি রকমের, কি ধরনের শব্দ? আকারান্ত, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, আকারান্ত স্ত্রীলিঙ্গম। তেমনি অনেক উদাহরণ হতে পারে, লতা, রমা, গীতা, সীতা, শিক্ষিকা, অধ্যাপিকা, সবকিছু যেখানে আকার দিয়ে শেষ হচ্ছে সেই শব্দগুলি বেশিরভাগ ক্ষেত্রেই স্ত্রীলিঙ্গ। তো আকারান্ত স্ত্রীলিঙ্গ। আমাদের সিলেবাসে আরেক ধরনের শব্দ আছে, আমি সেটিকে লিখছি, সেটি হচ্ছে নদী। এই নদী হচ্ছে ফাইনালাইজড রূপ,
এর যদি রুট খোঁজার চেষ্টা করি, এর রুটও হচ্ছে নদী ইটসেলফ, নদী। এটাকে ভাঙুন, কি পাবো? ন, অ, দ, ই। এই শব্দটা কিন্তু ইকার দিয়ে শেষ হচ্ছে, তাই জন্যেই এই নদী এই শব্দটা কেমন? ইকারান্ত স্ত্রীলিঙ্গম। এই দু তিনটে টার্মিনোলজি আপনাদেরকে মনে রাখতে হবে। ইকারান্ত স্ত্রীলিঙ্গম, তার মানে আমরা পুংলিঙ্গের জন্য একটাই অপশন পেলাম, অকারান্ত পুংলিঙ্গ, যেটা নিয়ে আমার সিলেবাস এগোবে 4 মাস ধরে। আমার সিলেবাসের কথা বলছে, বাকিদের স্যারের আলাদা আলাদা সিলেবাস আছে। আমার সিলেবাসে কিন্তু এই অকারান্ত পুংলিঙ্গ শব্দ থাকবে, স্ত্রীলিঙ্গের মধ্যে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ থাকবে, যেমন লতা, গীতা, সীতা, এইভাবে। স্ত্রীলিঙ্গের আরেকটি প্রকার থাকবে, সেটি হচ্ছে নদী। এটি কেমন ধরনের? ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তো পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আমি আপনাদের বোঝাতে পেরেছি। এবারে আর এক ধরনের শব্দ আছে, সেটি হচ্ছে নপুংসকলিঙ্গম শব্দ। নপুংসকলিঙ্গম, এটাকে যদি ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে ঠিক এরকমটা শোনাবে। ধরুন একটা উদাহরণ নিচ্ছি আমি, ফলম। এই ফলম আমি যেটা নিলাম না, এটা কিন্তু একটা ফাইনালাইজড রূপ। এর যদি রুট খোঁজার চেষ্টা করি তাহলে এর রুট কিন্তু জাস্ট ফলা। রুট কখনোই মকার দিয়ে হয় না, জাস্ট ফালা, লতা, এগুলো সব রুট। ওকে, ফালা। তো এই ফালা এই শব্দটাকে যদি আমি ভাঙি তাহলে কি কি পাবো? ফ, অ, ল, অ, তাই না? তোমরা দেখুন এই যে ফলা, এটাও কিন্তু অকার দিয়ে শেষ হচ্ছে। তার মানে এই যে ফলম এই শব্দটার ধরন কেমন আমরা যদি আলোচনা করি তাহলে কি পেলাম? আকারান্ত নপুংসকম, আকারান্ত নপুংসক লিঙ্গম। এই তিনটে টার্মিনোলজি আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। অকারান্ত পুংলিঙ্গম, আকারান্ত স্ত্রীলিঙ্গম, অকারান্ত পুংলিঙ্গম, এটা এক ধরন। আকারান্ত স্ত্রীলিঙ্গম এটা দ্বিতীয় প্রকার, ইকারান্ত স্ত্রীলিঙ্গম এটা তৃতীয় প্রকার, আর অকারান্ত নপুংসকম এটা চতুর্থ প্রকার। এই চারটে জিনিস মনে রাখতে হবে। ফলম একটা উদাহরণ দিলাম, ফলম, জলম, বলম, বনম, পুষ্পম, পত্রম, ফলম, তোয়ম, জলম ইত্যাদি। পরিষ্কার? তো তিনটে লিঙ্গ এবং কোন কারান্ত শব্দের সেটা আমরা খানিকটা আলোচনা করলাম। এতদূর পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে জানান। বুঝতে পারলে আমি সামনের দিকে যাব, এবং আমার সিলেবাসে এই শব্দগুলোই আছে। বলুন। হ্যাঁ স্যার, বুঝেছি। বেশ, এবারে আমরা একটু স্পেশাল জিনিস শিখবো। চলো, কিরকম স্পেশাল জিনিস সেটাকে আমরা পিডিএফ এর মাধ্যমে পড়ার চেষ্টা করি। চলো, সময় দিন আমায়। আমাদের আজকের যে প্রথম বিন্দু সেটা আমরা শিখতে চলেছি। খুব সুন্দর, খেয়াল রাখবেন, খুব ইজি হয়ে যাবে। যে কোনো বস্তুকে নির্দেশ আমরা কি করে করব, আমরা সেটা এখন শিখতে চলেছি। কোনো বস্তুর নির্দেশ। কোনো বস্তুকে আমরা নির্দেশ কিভাবে করব, দেখুন ভালো করে লক্ষ্য করবেন। হ্যাঁ, আমরা ইংলিশে পড়েছিলাম, মনে করে দেখুন কি পড়েছিলাম? দিস, দ্যাট। দিস কখন হয়? যখন আমাদের সমীপে কোনো কিছু থাকবে, তাকে প্রকাশ করার জন্য আমরা দিস ব্যবহার করি, তাই না? দিস ইজ এ বয়, এই হচ্ছে একটি বালক। আর যখন আমাদের থেকে দূরে কোনো বস্তু থাকবে বা কোনো জিনিস থাকবে, তাকে বোঝানোর ক্ষেত্রে আমরা দ্যাট ইউজ করতাম, তাই না? দ্যাট ইজ এ বয়, এ ও, এটা ওটা, এই ওই, এইভাবে। সংস্কৃতের ক্ষেত্রেও কিন্তু একদম সেম পয়েন্ট আমরা এখন আলোচনা করতে চলেছি। বালকাহা শব্দ আপনারা দেখতে পাচ্ছেন, বালকাহা। আমাকে বলুন বালকাহা এটা কোন লিঙ্গ? কোন লিঙ্গের শব্দ? পুংলিঙ্গ। পুংলিঙ্গের শব্দ। হ্যাঁ, এবারে দেখুন দুটো জিনিস খেয়াল করবেন। একটা আঙুলের চিহ্ন আছে এখানে,
আর এখানেও একটা আঙুলের চিহ্ন আছে। তো এটা দেখুন, এই আঙুল থেকে এই বালকটি অত্যন্ত কাছে অবস্থিত, আর এই আঙুল থেকে এই বালকটি অত্যন্ত দূরে অবস্থিত। এটা কি বোঝানোর চেষ্টা করছে? যে কাছের ক্ষেত্রে পুংলিঙ্গের কোনো বস্তু থাকলে আমরা কিভাবে তাকে প্রকাশ করব, আর পুংলিঙ্গের কোনো বস্তু দূরে যদি থাকে তাকে আমরা কিভাবে প্রকাশ করব, এটাই আমরা এখন শিখতে চলেছি। তাহলে বালকাহা, বালকটি যখন আমাদের কাছে থাকবে তার জন্য আমরা কি প্রয়োগ করব? এষাহ বালকাহ। এষাহ मतलब दिस, এষাহ বালকাহ, এ বালক, এষাহ বালকাহ। এ ওই উচ্চারণ মনে করবেন কিন্তু, এ দীর্ঘ, কা খ আ আ ই ই উ উ রি রি লৃ, এ ऐ ও ঔ। তো এ দীর্ঘ পেলাম, মূর্ধন্য ষ, ট ঠ ড ঢ স, ট ঠ ড ঢ স। তাহলে এ সাহ বালকাহ, মানে এ বালক, এই বালক, এ হলো বালক। এবারে যখন বালকটি অপেক্ষাকৃত দূরে থাকবে, দ্যাট তার পার্সপেক্টিভে থাকবে, তখন আমরা তাকে কিভাবে প্রকাশ করব? সাহা, সাহা বালকাহ। তো এই জিনিসটা কি আপনাদের কাছে পরিষ্কার? এ সাহা বালকাহ, তাহা বালকাহ। ঠিক তেমনি সিংহাহ, পুংলিঙ্গ শব্দ, কাছে আছে এ সাহা সিংহাহ, যখন দূরে আছে সাহা সিংহাহ। বানরাহ, যখন কাছে আছে এ সাহা বানরাহ, আর যখন বানরটি দূরে আছে তাহা বানরাহ। তো এখানে একটা জিনিস খেয়াল রাখার কি, এ সাহা সাহা আমরা কখন প্রয়োগ করব? যখন আমাদের বস্তু পুংলিঙ্গে থাকবে তখনই কিন্তু আমরা এ সাহা সাহা প্রয়োগ করব, যখন বস্তু পুংলিঙ্গ থাকবে। যেমন বালকাহ, সিংহাহ, বানরাহ, গজঃ, বালকাহ, হরিণঃ, বৃদ্ধঃ, ভল্লুকঃ, অশ্বঃ, গজঃ। আমরা এখন যত শব্দ পড়তে চলেছি সব পুংলিঙ্গের শব্দ। তো পুংলিঙ্গের শব্দকে বোঝানোর জন্য আমরা সাহা, এ সাহা এর প্রয়োগ করছি পুংলিঙ্গের জন্য। সাহা কখন? যখন দূরে। এ সাহা কখন? যখন বস্তুটি অপেক্ষাকৃত কাছে। এই পয়েন্টগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে। পরিষ্কার? তাহলে এ সাহা বালকাহ, এই উদাহরণটা যদি আমরা দেখার চেষ্টা করি, এ সাহা বালকাহ, বৃদ্ধ দূরে আছে, সাহা বৃদ্ধঃ, সাহা বৃদ্ধঃ, সাহা বৃদ্ধঃ। এইভাবে আপনারা বর্ণগুলোকে দেখুন, শব্দগুলোকে দেখুন, সিংহঃ, হরিণঃ, বানরঃ, ভল্লুকঃ, গজঃ, অশ্বঃ, ময়ূরঃ, শুকঃ, দণ্ডঃ, বৃক্ষঃ, ভিক্ষুকঃ, নৃপঃ, ছাত্রঃ, অধ্যাপকঃ। কত 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 পুংলিঙ্গ শব্দ পাচ্ছি, তাই না? তো আপনাদের আমি একটা কাজ করতে বলবো, আপনারা খাতাতে, যে খাতাতে আপনারা নোট বানাচ্ছেন, হেডিং দেবেন আকারান্ত পুংলিঙ্গম। পুংলিঙ্গের এই 2 পৃষ্ঠায় আমরা যত শব্দ পেলাম প্রত্যেকটা শব্দ আপনারা 1 বাই 1 করে লিখুন। লিখে কি হবে, পরবর্তীকালে যখন আপনারা বাক্য রচনা করবেন, আমাদের কাছে শব্দ ভান্ডার তো খুব সীমিত, তাই না? তো এদিক ওদিক থেকে শব্দ আমাদেরকে জোগাড় করে রাখতে হয়। তো সেই শব্দ দিয়ে আপনারা বাক্য রচনা করতে পারবেন। তো আপনারা চাইলে এই লিঙ্গ বরাবর বা লিঙ্গ অনুযায়ী শব্দগুলিকে লিখতে পারেন। তাহলে সাহা এ সাহা বোঝা গেল। বলুন, কাছের ক্ষেত্রে আমরা কি প্রয়োগ করি? যদি পুংলিঙ্গের কোনো এ সাহা, হ্যাঁ, এ সাহা, এ সাহা, এ সাহা বললে কিন্তু হবে না, উইথ বিসর্গ বলতে হবে, এ সাহা। আর দূরের ক্ষেত্রে আমরা কি প্রয়োগ করব? সাহা। সাহা। এবারে খানিক উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে, আপনারা চেষ্টা করুন, প্র্যাকটিস করুন। চলো, প্রথম উদাহরণ কি হবে, কি বুঝবে এখানে? এষः বালকः। দ্বিতীয় উদাহরণ, সः সিংহः। সাহা সিংহাহ। বিসর্গের উচ্চারণ কিন্তু আমাদের করতে হবে, বিসর্গের উচ্চারণ ছাড়লে কিন্তু হবে না। সাহা সিংহা। 3 নাম্বার, এ সাহা বৃদ্ধ,
সাহা 4 নাম্বার সাহা তরুণহ। সাহা তরুণহ। 5 নাম্বার দেখি কে বলতে পারে ঠিক করে। एषः साः चषकः साः चषकः হ্যাঁ দেখুন দূরত্বটা দেখুন। साः चषकः গুড। সাহা চষকহ। 6 নাম্বার। एषः घटः হ্যাঁ দেখুন কত কত পুংলিঙ্গের শব্দ পাচ্ছেন। তো যদি আপনারা শব্দ লিখতে থাকেন তাহলে পুংলিঙ্গের অনেক শব্দ আপনাদের হাতে থাকবে, আপনাদের কোনো ভয় থাকবে না। ওকে 7 নাম্বার 8 নাম্বার কি হবে? 7 8 কি হবে বলুন? হ্যাঁ কাছে আছে না, তো এ সাহা মিনাহা। 8 নাম্বার सः মকরহ मकरः সাহা মাকারাহা। সাহা মাকারাহা। পরিষ্কার? সাহা মাকারাহা। এইভাবে অনেক উদাহরণ আছে, আপনারা চাইলে এই উদাহরণগুলো পিডিএফ তো দিয়ে দিয়েছি, পেজ নাম্বার লিখে নিন, পেজ নাম্বার 5। ক্লাসে তো সব করানো সম্ভব না 2 ঘন্টাতে, তো আমি কিছু কিছু স্যাম্পল দেখিয়ে দেবো, আপনারা বাকিগুলো অভ্যাস করবেন এবং যদি পারেন তো আমাকে পার্সোনালি পিডিএফ করে পাঠাবেন, আমি চেক করে দেবো আপনাদের অভ্যাস ঠিক হচ্ছে কিনা। বুঝতে পারলেন? অভ্যাস করাটা তো প্রয়োজন। তো 5 নম্বর পেজ অভ্যাস করতে পারেন, বুঝেছেন? 5 নম্বর পেজ লিখে নিন, অভ্যাস করবেন কোথায় এ সাহা হবে, কোথায় সাহা হবে। তাহলে আমরা যদি একটা জিস্ট বানানোর চেষ্টা করি এখান থেকে, তাহলে আমরা কি পেলাম এতক্ষণে? যদি আমরা একটা লেখার চেষ্টা করি তাহলে দেখুন, আমরা পুংলিঙ্গ শব্দের কিভাবে নির্দেশ করব সেটা শিখলাম। মিউট করবেন, কেউ আনমিউট আছেন একটু মিউট করে রাখবেন। পুংলিঙ্গ শব্দের দিক নির্দেশ কি করে করব সেটা শিখলাম। দিক নির্দেশ কি করে করব? যদি দূরাম, যদি দূর হয় তাহলে কি বলবো? एषः দূর হলে সাহা। সাহা আর যদি সমীপম, হ্যাঁ আর যদি সমীপ কাছে হয় সমীপম, তখন কি বলবো? এ সাহা এ সাহা। তখনই বলবো যখন বস্তু পুংলিঙ্গে থাকবে, না হলে কিন্তু হবে না। যখন বস্তু পুংলিঙ্গে থাকবে তখনই আমরা সাহা এ সাহা প্রয়োগ করতে পারবো। পরিষ্কার? এখন আমরা স্ত্রীলিঙ্গ পড়বো। তো স্ত্রীলিঙ্গের নিয়মটা আমি আপনাদের এক্ষুনি বলে দিই, তাহলে আপনাদের কাছে অনেক সুবিধা হয়ে যাবে। যদি কোনো বস্তু ধরুন স্ত্রীলিঙ্গে আছে, আমাকে তার দিক নির্দেশ করতে হবে সেটি কাছে আছে নাকি দূরে আছে। তাহলে কিভাবে বলবো? যদি স্ত্রীলিঙ্গের কোনো বস্তু দূরে থাকে তাহলে আমরা কি করে করব? সা, কিছুই না, পুংলিঙ্গে সাহা হচ্ছিল, স্ত্রীলিঙ্গে হয়ে যাবে সা, এটা আকার চলে আসবে। তেমনি যদি স্ত্রীলিঙ্গের কোনো বস্তু কাছে থাকে সমীপম, তার ক্ষেত্রে আমরা কি প্রয়োগ করব? ঈশা, আর কিছুই না। সাহা থেকে স্ত্রীলিঙ্গে গেলে সা হয়ে যাবে, এ সাহা থেকে স্ত্রীলিঙ্গে এলে ঈশা হয়ে যাবে। সা ঈশা, সা ঈশা। পরিষ্কার? সেটাকে আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করবো। চলো দেখুন, স্ত্রীলিঙ্গের শব্দ এখানে আছে, বালিকা, লতা, শাটিকা, মালা। তো যেমন পুংলিঙ্গের শব্দ ভান্ডার আপনাদের তৈরি করতে বললাম, ঠিক একই রকম ভাবে আমি এটাও বলবো স্ত্রীলিঙ্গ, বিশেষ করে আকারান্ত স্ত্রীলিঙ্গের আপনারা একটা শব্দ ভান্ডার তৈরি করুন, 20টা 25টা 30টা। যদি স্ত্রীলিঙ্গের শব্দ একসঙ্গে আপনারা লিখতে পারেন তাহলে আপনাদের পরবর্তীকালে আত্মবিশ্বাস বাড়বে শব্দ বা বাক্য রচনার ক্ষেত্রে। শব্দ তো বই দেওয়া আছে, বইটা উল্টে উল্টে যান, নতুন নতুন শব্দ পেলে সেটাকে শনাক্ত করুন, এটা পুংলিঙ্গ নাকি এটা স্ত্রীলিঙ্গ। তো পুংলিঙ্গ হলে পুংলিঙ্গের জায়গায় লিখে দিন, স্ত্রীলিঙ্গ হলে স্ত্রীলিঙ্গের জায়গায় লিখে দিন, এগুলো পরবর্তীকালে সব কাজে আসবে। আচ্ছা, সেই একই রকম ফলো করতে হবে। এটা কাছে আছে আঙুলের সাপেক্ষে, এটা আঙুলের সাপেক্ষে দূরে আছে। তাহলে বালিকা স্ত্রীলিঙ্গ শব্দ আমরা পড়ে এলাম, আকারান্ত স্ত্রীলিঙ্গ। তো ঈশা কাছে হলে ঈশা বালিকা, ঈশা বালিকা। দূর হলে সা বালিকা। ঈশা বালিকা মানে দিস ইজ গার্ল, সা বালিকা দ্যাট ইজ গার্ল। লতা স্ত্রীলিঙ্গ, ঈশা লতা, সা লতা। শাটিকা শাড়ি স্ত্রীলিঙ্গ আকারান্ত, ঈশা শাটিকা, সা শাটিকা।
হ্যাঁ, এবারে আপনাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার শাড়ি কি করে স্ত্রীলিঙ্গ হয়ে গেল? শাড়ি তো নপুংসক লিঙ্গের শব্দ আমাদের বাংলা অনুযায়ী, তাই না? তো সংস্কৃতের কিন্তু লিঙ্গ নির্ধারণ বস্তুকে দেখে হয় না। সংস্কৃতের লিঙ্গ নির্ধারণ শব্দকে দেখে হয়। শাটিকা এটা স্ত্রীলিঙ্গের শব্দ। শাড়ি তো তার তো কোনো জীবন নেই, তার তো কোনো প্রাণ নেই, কি করে স্ত্রীলিঙ্গ হয়ে গেল? এইভাবে আমরা কিন্তু সংস্কৃতে বিচার করি না। সংস্কৃতে বস্তু দেখে বিচার করা হয় না। এর প্রাণ আছে মানে এ পুংলিঙ্গ হবে, এর প্রাণ নেই মানে এ নপুংসক লিঙ্গ হবে, এরকমটা কিন্তু না সংস্কৃতের ক্ষেত্রে। সংস্কৃতে হচ্ছে শব্দ দেখে লিঙ্গ বিচার। সেই শব্দটার ব্যুৎপত্তি কেমন, কোথা থেকে আসছে, আকারান্ত না অকারান্ত, কি রকম, এই সমস্ত কথা মাথায় রেখে কিন্তু লিঙ্গ নির্ধারণ করতে হয় সংস্কৃতে। এটা কিন্তু খেয়াল রাখবেন। তো শাটিকা যত নির্জীব হোক তবু এ স্ত্রীলিঙ্গ, কারণ আকারান্ত তার জন্যে। ওকে, খেয়াল রাখবেন। एषा माला सा माला, एषा बालिका सा वृद्धा, एषा लता सा कलिका। দেখুন কত কত শব্দ পাবেন। যদি শব্দ আপনারা লিখতে শুরু করেন না, যখন লিখবেন না নিচে নিচে লিখবেন, পরপর লিখবেন না, কিন্তু নিচে নিচে লিখবেন, তাহলে আপনারা তার লেন্থ বুঝতে পারবেন। एषा शाटिका सा पेटिका, एषा माला सा देवता, देवता। এইভাবে অনেক অনেক উদাহরণ দেওয়া আছে। एषा छात्रा सा अध्यापिका, एषा पत्रिका सा पुस्तिका, एषा पाठशाला सा गोशाला। দেখুন কত শব্দ দেওয়া আছে স্ত্রীলিঙ্গের আকারান্ত। एषा मक्षिका सा पिपीलिका, सा पिपीलिका। পরিষ্কার বুঝতে পেরেছেন? কিছু অভ্যেস করি চলুন। আচ্ছা, একসঙ্গে দেওয়া আছে। আচ্ছা, আমি আর একটা এখানে অ্যাড করে দিচ্ছি। আমরা স্ত্রীলিঙ্গ তো দুটো পড়েছিলাম, তাই না? মানে দুই প্রকারের পড়েছিলাম। একটা হচ্ছে ধরুন আকারান্ত লতা, আর একটি হচ্ছে ধরুন নদী। এই দুটোর ক্ষেত্রেই কিন্তু সা এসা প্রযোজ্য, দুটোর ক্ষেত্রেই কিন্তু সা এসা প্রযোজ্য। আমরা তো আকারান্ত দেখে এলাম, তো এবার ইকারান্ত দেখুন। সরস্বতী ইকারান্ত, স্ত্রীলিঙ্গ শব্দ আমরা পড়ে এলাম, একটা আকারান্ত আর একটা ইকারান্ত। তাহলে এর ক্ষেত্রেও কিন্তু সেই এসাই হবে, কারণ এসা সা এগুলো স্ত্রীলিঙ্গের জন্যই, এই স্ত্রীলিঙ্গের জন্যই হচ্ছে বরাদ্দ, এগুলো তার ক্ষেত্রেই হয়। তাহলে এসা সরস্বতী, এ সরস্বতী। সা পার্বতী, ও পার্বতী। এসা জননী। দেখুন আপনারা ইকারান্ত শব্দের বাইরে পাবেন না। জননী, ভগিনী, লেখনী, অঙ্কনী, ঘটি, কর্তরি, দর্বি, চালনী, সব ইকারান্ত। আগে পড়ে এলাম সব আকারান্ত। এটাই হচ্ছে এই পুস্তকের বিশেষত্ব। ওকে, তো এষা জননী, তা ভগিনী, এষা লেখনী, এটি পেন, সা অঙ্কনী, ওটি পেন্সিল, এষা ঘটি, এটা ঘড়ি, তা কর্তরি, ওটা কাঁচি, এষা দর্বি, এটি চামচ, সা চালনী, ওটা চালনি, ওই বালি চালা বা আটা চালা যাই হোক না কেন, এইভাবে। তো এষা সা এর অভ্যাস করুন তাহলে এখন। চলুন 1 নাম্বার বলুন কি হবে। एषा 2 নাম্বার शा बालिका, सा बालिका। 3 নাম্বার एषा पेटिका, एषा पेटिका। 4 নাম্বার शा पेटिका, शा शाटिका, सा, सा, सा উচ্চারণ ঠিক করতে হবে। সা, सा, সা শাটিকা, শাটিকা, সা শাটিকা। হ্যাঁ। 5 নাম্বার বুদ্ধি করে বলবেন। शा लेखनी, গুড, সা লেখনী, দূরে আছে, সা লেখনী। 6 নাম্বার एषा अंकनी, এষা অঙ্কনী, এষা অঙ্কনী। তারপরে 7 নাম্বার কি হবে? एषा छुरिका, एषा चुरिका। 8 নাম্বার सा शा चालनी चालनी, सा चालनी। ওকে, এইভাবে আপনারা 10 নাম্বার পেজ অভ্যাস করতে পারেন। অনেক দেওয়া আছে, আপনারা 10 নাম্বার পেজ অভ্যাস করতে পারেন, লিখে নিতে পারেন। 10 নাম্বার পেজ পিডিএফ এ ধরে ধরে অভ্যাস করতে পারেন কোথায় কি হয়। তাহলে আমি দুটো প্রশ্ন করছি, উত্তর দিন। পুংলিঙ্গের জন্য কাছে দূরের নির্দেশ করার জন্য আমরা কি ব্যবহার করি? एषः और शः, আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কাছে দূর নির্দেশ করার জন্য? एषा शा, ভেরি গুড। তাহলে আমরা দুটো লিঙ্গ পড়ে ফেললাম অলরেডি, আর আমাদের একটা লিঙ্গ বাকি আছে, সেটা হচ্ছে নপুংসক। সেখানে আমরা কি করে প্রয়োগ করব
তার একটু দেখে নিই। তো নাপুংসকলিঙ্গম এর ক্ষেত্রে কাছে দূরে নিশ্চয়ই থাকবে। তো সেখানে আমরা কাছে দূরে তাকে ব্যবহার করার জন্য কিরকম ভাবে দেখি। তো যদি নপুংসকলিঙ্গ হয়, যদি দূর অর্থে হয়, তখন কি হবে? তৎ। আর যদি সমীপ অর্থে হয়, তখন আমরা কি প্রয়োগ করব? এতৎ। খেয়াল রাখবেন, তৎ এতৎ, তৎ এতৎ। আপনারা তো অনেকে রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত, কখনো তো শুনেছেন এষাঃ পুষ্পাঞ্জলিঃ, শুনেছেন না? মনে করতে পারছেন? যখন সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি দেন কি বলেন? এষাঃ পুষ্পাঞ্জলিঃ বলেন না? এষাঃ এখান থেকেই আসছে। হ্যাঁ, এষাঃ দীপঃ, এষাঃ ধূপঃ, এতদ্ জলম অমৃতোপর্ণমসি স্বাহা, এতৎ বলি না আমরা, এতৎ নৈবেদ্যম নারায়ণায় নমঃ, এরকম বলি না আমরা? সব কিন্তু এখান থেকে ওখানে যাবে। ধীরে 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 আমরা শিখব। এই শব্দগুলো আপনাদের হয়তো অজানা ছিল, মানে জানতেন না, এখন কিন্তু ধীরে 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 বুঝতে পারছেন। তাহলে নপুংসকলিঙ্গের জন্য আমরা কি পাবো? তৎ এতৎ। আপনাদের মনে একটা প্রশ্ন হবে, স্যার এতে গন্ধপুষ্প আমরা বলি তো, সেটা কিভাবে আসছে? সেটা এখন না, সেটাও আমি বলবো ধীরে 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 ধীরে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ওকে, তো তৎ এতৎ এটার কিছু উদাহরণ দেখি, তাহলে আপনাদের মাথায় আরো ভালো করে বুঝবে। চলো, নপুংসকলিঙ্গ আমি কি বলেছিলাম কি রকমের হয়? ফলম, জলম, বিমানম, ব্যজনম, দুগ্ধম, এরকম শব্দ থাকলে নপুংসকলিঙ্গের শব্দ। তো আম, ফলম ধরুন। হ্যাঁ, আচ্ছা, এই যে দূরম আর সমীপম, এই দুটো শব্দ কি নপুংসক শব্দ? সব নপুংসক শব্দ, নপুংসক শব্দ। ওকে, তো ফল কাছে আছে, ফল দূরে আছে। তো কাছে থাকলে এতৎ আমরা পড়ে আসছি, ওখানে পড়েছিলাম এ সাহা। এ যখনই থাকবে না, তখনই মনে রাখবেন কাছে আছে। এ সাহা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে এ সা, নপুংসকের ক্ষেত্রে এতৎ। এটা একটা কমন জিনিস যে একার থাকলে সেই জিনিসগুলো কাছে আছে। এ সাহা পুংলিঙ্গের ক্ষেত্রে কাছে আছে, এ সা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কাছে আছে, এতৎ নপুংসক লিঙ্গের ক্ষেত্রে কাছে বোঝাচ্ছে। আর যেখানে এ থাকবে না সেটা দূরের, ওখানে সাহা স্ত্রীলিঙ্গে সা, নপুংসক লিঙ্গে তৎ। এইভাবে আপনারা কিন্তু ট্যালি করতে পারেন। তো এ তৎ ফলম, ফলটি কাছে আছে, ফলটি যখন দূরে থাকবে তৎফলম, এ তৎফলম তৎফলম, এ তদ বিমানম তদ বিমানম। তো যেমন আমি লিস্ট বানাতে বললাম না, তেমন নপুংসক লিঙ্গেরও একটা লিস্ট বানাতে পারেন আপনারা। নপুংসক লিঙ্গ হেডিং দিয়ে লিস্ট বানাতে পারেন। আমি আপনাদের একটা লিস্ট বানানো শিখিয়ে দিচ্ছি। প্রথমে একটা পেজ নেবেন, তো এখানে লিখবেন আকারান্ত পুংলিঙ্গম, আকারান্ত পুংলিঙ্গম দিয়ে একটা হেডিং করবেন, আকারান্ত পুংলিঙ্গম। এবারে 1 2 3 4 5 6 এভাবে লিখতে থাকবেন। রামঃ, শ্যামঃ, সিংহঃ, হরিণঃ, ব্যাঘ্রঃ, যেমনটা বইয়ে বইয়ে আপনারা যেটা পাচ্ছেন। শব্দ ভান্ডার কিন্তু এভাবে বাড়াতে হয়। এটা হয়ে গেলে নেক্সট পেজ যাবেন, ওই পেজে লিখবেন না কিন্তু নেক্সট পেজ চলে যাবেন। সেখানে লিখবেন প্রথমে আকারান্ত স্ত্রীলিঙ্গম, লিখলেন। লিখে 1 2 3 4 লতা, গীতা, সীতা ইত্যাদি ইত্যাদি, অধ্যাপিকা, মক্ষিকা ইত্যাদি। পরের পৃষ্ঠায় যাবেন। আমরা স্ত্রীলিঙ্গের কিন্তু দুটো সেকশন পড়ছি, একটা আকারান্ত আর একটা দীর্ঘিকারান্ত। তো সেখানে লিখবেন ইকারান্ত স্ত্রীলিঙ্গম, এরকম হেডিং দিয়ে নিচে 1 2 3 4 করে লিখবেন নদী, লেখনী, অঙ্কনী, দর্বি, এইভাবে ইকারান্ত। পরের পৃষ্ঠা যাবেন, সেখানে আর একটা হেডিং দেবেন আকারান্ত নপুংসকম, এভাবে হেডিং দিয়ে সেখানেও 1 2 3 4 করে লিখবেন। কি লিখবেন? এই যে নপুংসকলিঙ্গ পড়ানো হচ্ছে দেখুন, ফলম লিখলেন, 2 নম্বরে বিমানম লিখলেন, 3 নম্বরে ব্যজনম লিখলেন। এইভাবে বইটাতে আমরা যত সামনের দিকে পড়তে পড়তে যাব, তত আপনারা নানান ধরনের শব্দ চিনতে চিনতে যাবেন। তো আপনারা লিঙ্গ নির্ধারণ করবেন, সেখানে এসে লিখে দেবেন। এইভাবে আপনাদের শব্দ ভান্ডার বাড়বে। আপনার
নিজেরাই একটা ডিকশনারি তৈরি করে নেবেন ছোট মতো, পরবর্তীকালে সেটা দেখেই আপনারা অনেক বাক্য রচনা করতে পারবেন, মিলিয়ে নেবেন যদি আমার এই কথাটাকে ফলো করেন। ওকে, তো এতৎ তৎ, এতৎ তৎ পরিষ্কার। কিছু উদাহরণ আছে, অভ্যাস করুন। চলো নাম্বার 1 কি হবে? एतत् विमानम् एतत् तत् विमानम्, रेलयानम् तद् रेलयानम्। তারপরে কি হবে? বুদ্ধি করে বলবেন। তৎ বাতায়নম, বাতায়নম মানে জানালা, উইন্ডো। 4, তৎ তৎ বাতায়নম, হ্যাঁ, আর তদ বাতায়নম, এতৎ व्यजनम् ব্যজনম, এতৎ ব্যজনম, এতৎ ব্যজনম। হ্যাঁ, তারপরে এতৎ গৃহম, তৎ এতৎ গৃহম, মন্দিরম, তৎ মন্দিরম। গুড। তৎ পুষ্পম, এতৎ পূর্ণম, পর্ণম, পর্ণম, পর্ণম। হ্যাঁ, পর্ণম, পর্ণম। এইভাবে অনেক উদাহরণ আছে, আপনারা হোম টাস্ক করতে পারেন, পেজ নাম্বার 16 লিখে নিতে পারেন। অভ্যাস করলে আপনাদের আরো দৃঢ় হবে লেখাটা। ওকে, তো এখন আমরা যেটা করতে চলেছি একটা মিক্সড প্র্যাকটিস। আপনাদেরকে প্রথমে লিঙ্গ নির্ধারণ করতে হবে, এটা কোন লিঙ্গ, তারপরে নির্ধারণ করতে হবে সেটা কাছে আছে না দূরে আছে। তো এইভাবে আপনাদেরকে অভ্যাস করতে হবে। চলো নাম্বার 1 কি হবে? एषः बालक सॉरी सः बालकः गुड, सः बालकः। 2 নাম্বার एषः गृहम् सॉरी 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 एतत् गृहम् গুড, খেয়াল রাখবেন। এতদ গৃহম। তারপরে 3 নাম্বার एतत् समदर्वी नो, हाँ। समदर्वी কোন লিঙ্গ? एषा हाँ एषा एषा समदर्वी Very एषा समदर्वी 4 সা পাঠশালা, পাঠশালা, পাঠশালা না পাঠশালা। পাঠশালা, সা পাঠশালা, গুড। 5 एतत् दुग्धम् एतद् दुग्धम। 6 एषा नदी एषा नदी। वेरी गुड। 7 एषा छात्रा एषा छात्रा। আমরা বাংলা যাকে ছাত্রী বলি সেটাই সংস্কৃতে ছাত্রা, আর পুংলিঙ্গ হলে ছাত্রः। ওকে। 8 तत् पर्णम् ভেরি গুড। তাহলে আপনারা কিন্তু ধরতে পারছেন, তাই না? আপনারা বুঝতে পারছেন তো, মজা পাচ্ছেন তো, মানে স্যার নতুন জিনিস শিখছি। তো আপনারা ধরতে পারছেন, আপনারা কিন্তু সব ঠিকই বলেছেন। অনেক স্যার উদাহরণ আছে। একটা জিনিস আর কি একটু জানতে চাইছি স্যার, আমাদের যখন মানে ফাইনালি যখন পরীক্ষা হবে স্যার, তখন সেইটা মানে কি সেটা কি আমাদের অনলাইনে মানে সেইটা কি রকম ভাবে সেটা কি আমরা আগে থাকতে জানতে পারি? নিশ্চয়ই চিনতে পারবেন, নিশ্চয়ই জানতে পারবেন। 3 জন স্যার আমরা আছি, 3টে পরীক্ষা হবে ইন্ডিভিজুয়াল, 3 দিনে 3টে পরীক্ষা হবে। আচ্ছা, হ্যাঁ, আর অনেক সেটা স্যারেরা কি আছে গুগল মিটে বলছি, গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষা নিয়ে নেন। আমি কিন্তু আচ্ছা। একদম প্রপার, একদম কোশ্চেন অ্যান্সার রেডি করে আমি হোয়াটসঅ্যাপে পাঠাবো, আপনারা খাতায় অ্যান্সার দেবেন, আমাকে পিডিএফ পাঠাবেন, যেমনটা আমরা পরীক্ষা হলে লিখে অভ্যস্ত যেইভাবে, আমার পরীক্ষা সেইভাবে হবে। বাকি স্যারেরা আমি তো দেখেছি অনেকে ওরাল নেন, অনেকে গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষা নিয়ে নেয়। তো সংশ্লিষ্ট পরীক্ষার আগে অনেকদিন আগে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা নিয়ে কোনো ভয় নেই, অনলাইনেই পরীক্ষা হবে। আপনারা এখন যেখানে বসে ক্লাস করছেন সেখানে বসেই পরীক্ষা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। ওকে, হ্যাঁ, ওকে। যত বইটা সামনের দিকে যাবেন না, তত নতুন নতুন শব্দের সঙ্গে আপনাদের পরিচয় ঘটবে। ইতিমধ্যে আপনারা লিঙ্গ নির্ধারণ করতে শিখলেন, কোনটা পুংলিঙ্গ যাবে, কোনটা স্ত্রীলিঙ্গ যাবে। তো যদি আপনারা তালিকা বানাতে থাকেন তাহলে আপনাদের সেই শব্দ ভাণ্ডারও বাড়তে থাকবে। ওকে, দেখুন জিস্ট দেওয়া আছে। পুংলিঙ্গ হলে এ সাহা সাহা, এ মানেই কাছে, এরকম মনে রাখবেন, তাহলে সাহা অবভিয়াসলি দূর হয়ে যাবে। একটা মনে রাখবেন, তাহলে দ্বিতীয়টা
তার পাশাপাশি চলে আসবে। এষা সা, এতৎ তৎ। পরিষ্কার? এতৎ তৎ। এবারে এমন কিছু এখানে অভ্যাস আছে, এটা আমি আপনাদের করাবো এখন। এই যে এই বাঁ দিকের কলামটা আছে না, দেখতে পাচ্ছেন আপনারা, এখানে র্যান্ডামলি শব্দ দেওয়া আছে। আপনাদেরকে সে শব্দ দেখে প্রথমে নির্বাচন করতে হবে যে এটা কোন লিঙ্গের। আর একবার সেটা নির্ধারণ করতে পারলে এখানে তিনটে অপশন দেওয়া আছে, এ সাহা, এষা, এতৎ। এই তিনটের মধ্যে কোনটা হবে, এইভাবে এই অভ্যাসটা এখানে আমরা করব। 1 নম্বর উদাহরণ আমি দিচ্ছি, একবার দেখুন। এতৎ। মন্দিরম, হ্যাঁ মন্দিরম, এটা নপুংসক লিঙ্গের শব্দ। তো এতৎ। নপুংসকের এই তিনটের মধ্যে কোনটা যায় নপুংসকের জন্য? এতৎ। এতৎ। এতৎ এতৎ মন্দিরম। এইভাবে 2 নাম্বার বলুন কি হবে? বালিকা এষা। এষা एषा बालिका হ্যাঁ, প্রথম থেকে এষা বালিকা, পূর্ণ বাক্যে বলবেন। ওকে, হ্যাঁ। 3, এতৎ एतत् फलम् গোটা গোটা বলবেন, এতৎ ফলম। 4, ফলম। এতৎ পুষ্পম। এতৎ পুষ্পম। এতৎ পুষ্পম। 5, एषः बाणः এষः বানরः। এষः বানরः। গুড, আপনারা লিঙ্গ নির্ধারণ করতে পারছেন। 6, এষা এষা মহিষী। এষা মহিষী। এষা মহিষী। 7, एषः भाल्लुकः भल्लूकः। एषः भल्लूकः। 8, এতৎ এতৎ ভবনম। एतद् भवनम्। 9, এষः ব্যাঘ্রः। एषः व्याघ्रः। 10, एतत् एतत् पुस्तकम्। पुस्तकम् पुस्तकम्। 11, एषः एषः सिंहः सिंहः। 12, एषा अध्यापिका। 13, एषः एषः बालकः बालकः। 14, এষা एषा छात्रा। एषा আকার দীর্ঘ করবেন, एषा एषा छात्रा। ছাত্রা। छात्रा। বৃদ্ধ। এষা 15টা কি হবে? এষা एषः वृद्धः एषः श श ट ठ ड ढ श ट ठ ड ढ श एषः वृद्धः। এক্স্যাক্টলি ডান দিকের কলম আছে, সেখানে আপনাদেরকে সাহা সা তৎ এই তিনটের দ্বারা ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, তৎ চলো। মন্দিরম। তৎ মন্দিরম। আগে सा बालिका। बालिका সা বালিকা। আগে तत् फलम् তৎ ফলম। তৎ ফলম। तत् तत् पुष्पम् पुष्पम्। তৎ পুষ্পম। সহ বানরः। सः वानरः। স স স সহ 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 স। সিটি মানা না, सः सः वानरः। वानरः। सा महिषी। সা মহিষী। ভল্লুকः কি হবে? सः भल्लुकः সা ভল্লুকः। হ্যাঁ, তারপরে তৎ ভবনম। 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 তৎ হুম। ব্যাঘ্র। সহ सः ব্যাঘ্র। व्याघ्रः সহ ব্যাঘ্রः। হুম। তৎ পুস্তকম। মানে কি? তৎ পুস্তকম মানে কি? দ্যাট ওই পুস্তকটি। ওটা পুস্তক, ব্যাস, বা ওই পুস্তকটি, যা ইচ্ছা, বা ওটা পুস্তক। দ্যাট ইজ এ বুক। ওকে, হ্যাঁ। 26, सः एषः सिंहः सिंहः। Oh, sorry. এষः না, सः সः। सिंहः। হুম, सः। সः। তো বাকিগুলো পারবেন। 27 বলে ফেলুন কি হবে? एषा अध्यापिका। सा अध्यापिका। सा अध्यापिका एषः सः बालकः না, बालकः। এ শাহানা। দেখুন আমাদের নিয়ম কি সহ ছিল? বালকः। কেবল হুম, সাহা সহ। সা তৎ এই তিনটের দ্বারাই পূরণ করতে হবে এই দিকের কলামটা, তাহলে সাহা হবে। তারপরে सा सा छात्रा। छात्रा সা ছাত্রা। सः सः वृद्धः वृद्धः। বৃদ্ধः। তো বলুন, এষः সः, এষা সা, এতৎ তৎ,
এইটুকুনি বুঝতে আর আপনাদের সমস্যা আছে কি? সমস্যা নেই তো কোনো? স্যার এখন তো হয়ে যাচ্ছে, বাট পরে ভুলে যাবো আবার, না, এটাই সমস্যা আছে স্যার। ভুললে আবার আমরা অভ্যাস করবো তো। আমি তো আপনাদের একবার পড়ে ছেড়ে দেবো না, অভ্যাস করাতেই থাকবো আপনাদের। মানে আপনারা এখন কি যত বলতো, এখন বুঝবেন, ফ্লোতে হয়ে যাচ্ছে স্যার, কিন্তু পরে এই মেমোরাইজ করে রাখাটাই মানে খুব মানে এত লিঙ্গ, ওইটাই তো। এত মানে আপনার মানে ডাইভার্সিফিকেশনটা এত বেশি একটা ওয়ার্ডের, মানে এটা খুব চাপ হয়ে যাচ্ছে স্যার, মনে রাখতে পারছি না। না, আপনি তো দ্যাট দিস মনে রাখতে পেরেছিলেন, তাহলে এটা কেন মনে রাখতে পারবেন না? তাই না? সেইভাবে মনে রাখুন না। পুংলিঙ্গ হলে এ সাহা সাহা, স্ত্রীলিঙ্গ হলে এ সা সা, নপুংসক লিঙ্গ হলে এ তৎ তৎ ব্যাস। ছটা জিনিস মনে রাখতে হবে, ওখানে দুটো মনে রেখেছিলেন, এখানে ছটা মনে রাখতে হবে। আর আমরা অভ্যাস করবো, সেটাই অভ্যাস সেটাই করতে স্যার, করতে আপনাদের অনেকটা চলে আসবে। বেশি। হুম। সবে তো এক তবে বছর, এখনো এই 2 বছর, বহু সব বছর তো বাকি আছে। শব্দ কালেকশন ব্যাপারটা যেটা বললেন ওটা কিন্তু খুব ভালো, ওটাতে একটু মনে হয় আমাদের সুবিধেই হবে। আমি জানি, তাই না বললাম। আমি এই বইটা আমি পড়াচ্ছি ধরুন 3 সাড়ে 3 বছর হয়ে গেল। আমি এই বইটা ধরেই আপনার মানে যারা যারা আছেন তাদেরকে আমি পড়াই। আমি প্রত্যেককেই বলি যে এইভাবে এই বইয়ে এত শব্দ দেওয়া আছে না, এবং আমাদের যে আমি যে শব্দ একটা লিমিটেশন করে দিলাম, এই শব্দের বাইরে আপনি শব্দ পাবেনই না এই বইয়ে। তো নতুন শব্দ পেলেই লিঙ্গ নির্ধারণ করুন আর লিখুন, এইভাবে আপনাদের শব্দ ভান্ডার বাড়বে। পরবর্তীকালে যখন আমরা বাক্য তা রচনা করবেন আপনারা না, তখন বইগুলোর আপনি নাম শুনতে পাবেন। তাহলে দেন না? এই বইটা অ্যাভেলেবেল নেই তো। ও আচ্ছা আচ্ছা। তাই নাহলে আপনারা, আমি যদি অ্যাভেলেবেল কখনো হয় আমি আপনাদের লিঙ্ক পাঠিয়ে দেবো, আপনারা অনলাইন পারচেজ করতে পারেন। কিন্তু এই বইটা এতটাই আহ, মানে চাহিদা সম্পন্ন, মানে পাওয়াই যায় না। স্যার আপনি যদি পিডিএফ পাঠান আমরা তো প্রিন্ট নিতে পারি। আমি পাঠিয়ে দিয়েছি পিডিএফ, দেখুন আমি গ্রুপে প্রথম সেকেন্ড দিনই পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, এই বইটার মানে আমি পাঠাইনি, আমি আজকেই পাঠিয়ে দেবো এই বইটা। হ্যাঁ এই বইটা পাঠান এই স্যার। নিশ্চয়ই নিশ্চয়ই আমি পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো। এই বইটা খুব, এই বইটার নামই হচ্ছে সেলফ লার্নিং বুক, মানে আপনি নিজে নিজেই অধ্যয়ন করতে পারবেন। এই বইটাতে এত উদাহরণ বা ডাইভার্সিটি দেওয়া আছে। চলুন, আমরা সবে তো 38 পৃষ্ঠা পড়ছি, আরো প্রচুর পড়বো, তখন আরো বুঝতে পারবেন। ওকে, এইগুলো সব অভ্যাস করতে পারেন। দেখুন আমরা যেগুলো করে এলাম, যে কোথায় সাহা হবে, কোথায় এ সাহা হবে, সবকিছু ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এইভাবে আমরা এখন যেটা পড়তে চলেছি, ওকে, অসুবিধা নেই। দেখুন আমরা এখন একটু সংখ্যা পড়ি। আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা পড়েছিলাম, তাই না? হ্যাঁ স্যার। সংখ্যাটা একটু সামনে এগিয়ে যাই, তারপরে আবার ব্যাকে এসে আবার এইদিকে কিছু ধরবো। 1 মিনিট। ওকে, দেখুন 1 থেকে 10 পড়েছিলাম আমরা, তো আমরা আরেকবার অভ্যাস করবো এটাকে 1 থেকে 10 পর্যন্ত। আজকে আমরা 1 থেকে 30 পর্যন্ত পড়ার চেষ্টা করব। ওকে, চলো। একাম, আপনারা মিউট করেই বলবেন আমার সাথে, আনমিউট করে বলবেন না, মিউট করেই বলবেন যাতে অভ্যাসটা হয়। একাম, দ্বে, ত্रीणि, चत्वारि, पञ्च, षट्, सप्त, अष्ट, नव, दश, एकादश, द्वादश, त्रयोदश, चतुर्दश, पञ्चदश, षोडश, सप्तदश, अष्टा, খেয়াল রাখবেন আকার হয়, অষ্টদশ হয় না, অষ্টাদশ, एकोनविंशतिः, এটাও বলতে পারেন, অথবা সিম্পল হিসাবে যদি আপনারা নেন তাহলে আরেকটা শব্দ প্রয়োগ করতে পারেন এখানে। অষ্টাদশ করলেন তো, তারপরে সরাসরি ডাইরেক্ট নবদশ মানে 19, এটাও বলতে পারেন। না হলে এकोन, এकोन মানে হচ্ছে এক কম,
তার থেকে বিংশতি থেকে এক কম, তো একোনবিংশতিহি অথবা নবদশ, যে কোনো একটা বলতে পারে। আচ্ছা, অষ্টাদশ, নবদশ, বিংশতিহি। বিসর্গ উচ্চারণ করেছিলাম আমরা আগের দিন, গিরিহি, अड़िहि, ऋषिः, विंशतिः, एकविंशतिः, द्वाविंशतिः, त्रयोविंशतिः, चतुर्विंशतिः, पञ्चविंशतिः, षट्विंशतिः। पेट का डब्बा किंतु ना एटा बिम 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 ना वि वि विंशतिः, सप्तविंशतिः, अष्टा, এখানেও আকার খেয়াল রাখবেন, अष्टाविंशतिः। সিমিলারলি বলতে পারেন নববিংশতিः, এটাও বলতে পারেন নববিংশতিः। ওখানে নবদশ যেহেতু বললেন, এখানে নববিংশতি এটাও বলতে পারেন, না হলে एकोनत्रिंशत्, 30 থেকে এক কম, एकोनत्रिंशत् আর 30। এই হচ্ছে 1 থেকে 30। আজকে আমরা 1 থেকে 30 পর্যন্তই পড়ব। পরের দিনে আমরা 31 থেকে 60, তারপরের দিনে আমরা 61 থেকে 100, ধীরে 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 পড়ব। তো আপনাদের মধ্যে কেউ যদি ইচ্ছুক থাকেন তাহলে 1 থেকে 30 পর্যন্ত রিডিং করে শোনান সংস্কৃতে। কি পড়বেন? एकम, द्वे, त्रीणि, चत्वारि, पंच, पंच ना, षट्, पंच पंच, पंच पंच, षट्, सप्त, अष्ट, नव, दश, एकादश, द्वादश, बोलून शा, बोलून शा, च छ श, स, हाँ, द्वादश, ना ना ना, च छ ज छ श, च च छ छ ज ज छ छ श, स, स, শ শ। স, আচ্ছা, এক কাজ করুন, চ বলছেন তো, জিপটা হ্যাঁ। অবস্থান লক্ষ্য করুন কি করে বলছেন। চ আপনি মনে মনে তালুতে যখন উচ্চারণ যাচ্ছে। করছেন, হ্যাঁ, তালুতে যে যাচ্ছে। জায়গাটা যাচ্ছে সেটা তালু, আমরা তালু বলে জানি না, কিন্তু যে হ্যাঁ, জায়গাটা হ্যাঁ। জিপটা যাচ্ছে সেটা তালু। আপনি হ্যাঁ। চকার উচ্চারণের সময় জিপটাকে যেখানে নিয়ে গিয়েছিলেন ওখানে রেখে হুম। তালবস্ত উচ্চারণ করুন, দেখুন চলে আসবে শা শা एकादश, शा, एकादश, एकादश, श श एकादश, श। हाँ हाँ, এটা द्वादश, একাদশ, হ্যাঁ এটা। द्वादश, হুম, त्रयोदश, ত্রয়ো চতুর- ওকার আছে, त्रयोदश, ত্রয়োদশ, चतुर्दश, पंचदश, षोडश, হুম, सप्तदश, अष्टादश, গুড। एकनविंशति, विंशतिः, देखो एकोन, एकोन। एकोनविंश, প্রথম ক্লাসটা মনে রাখবেন যে কোথায় কোথায় আমাদের উচ্চারণ দীর্ঘ হয়, ওইটাই একদম সারা জীবন আমরা যতদিন সংস্কৃত চর্চা করবো ততদিন কাজে লাগবে। एकोनविंशतिः, एकोनविंशतिः, विंशतिः, एकविंशतिः, द्वाविंशतिः, त्रयोविंशतिः, चतुर्विंशतिः, पञ्चविंशतिः, षट्विंशतिः, सप्तविंशतिः, अष्टाविंशतिः, एकोनत्रिंशत्, त्रिंशत्। গুড, 30। ভেরি গুড। ওকে, এইভাবে কিন্তু অভ্যাস করবেন, যতক্ষণ না আপনাদের মুখ থেকে আপনারা সংস্কৃতকে বার করাবেন না ততক্ষণ কিন্তু অভ্যাস হবে না। আপনাদেরকে মুখ থেকে বার করাতে হবে সংস্কৃত। একটা কথা বলছিলাম নিশ্চয়ই নিশ্চয়ই। স্যার, একটা কথা বলছিলাম, এখানে আপনি দ্বাদশ, এখানে দ্বাদশ কেন বলবো না, এটা তো দ্বাদশ কেন বলছি, এখানে তো বিসর্গ নেই। হ্যাঁ, আমরা হ বলছি না তো, দ্বাদশাহ এরকম তো বলছি না, দ্বাদশা। দশা দশা বলছি না, দ্বাদশ বলবো না, দ্বাদশ। না দেখুন, বাংলার ক্ষেত্রে আমরা অর্ধমাত্রার উচ্চারণ করি পূর্ণমাত্রা হলেও, কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ফিট। আমি আপনাকে দুটো উদাহরণ দিচ্ছি। একটা ষট, এখানে টকারের নিচে একটা হলন্ত দেখতে পাচ্ছেন, হলন্ত মানে তার উচ্চারণ অর্ধেক। আর বাকি যেগুলি আছে প্রত্যেকটা হচ্ছে পূর্ণ, এখানে স মানে কিন্তু স না,
ছয়ের সাথে কিন্তু আপনার অকারও আছে যুক্ত। এবার আমরা বাংলাতে একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ এরকম পূর্ণমাত্রারও হাফ হাফ উচ্চারণ করে চলে যাই, কিন্তু সংস্কৃতে আপনাকে এটা মানতে হবে যে পূর্ণমাত্রার পূর্ণ উচ্চারণ, অর্ধমাত্রার অর্ধ উচ্চারণ। যেমন ষট, টকারের নিচে কিন্তু আর কিছু নেই, তাই জন্য টকারের হাফ উচ্চারণ হয়ে শেষ হয়ে যাবে। যেমন একম, মাকারের হাফ উচ্চারণ হয়ে শেষ হয়ে যাবে, নাহলে আমরা এরকম বলতে পারতাম একমা, এরকম তো বলি না, কারণ মকারের নিচে হলন্ত আছে। হলন্ত হচ্ছে সিগনাল, কোথায় অর্ধ হবে আর কোথায় পূর্ণ হবে। হলন্ত যেখানে থাকবে সেখানে অর্ধমাত্রা মানে হাফ উচ্চারণ। যেমন একম, ষট, টকারের নিচে হলন্ত আছে, তার মানে টকারের অর্ধ উচ্চারণ ষট। বাদ বাকি কোথাও কিন্তু আর নিচে সিগন্যাল দেওয়া নেই, হলন্ত দেওয়া নেই। বাদ বাকি সব জায়গাতেই আপনাকে দীর্ঘ উচ্চারণ করতে হবে, মানে অকার সহিত উচ্চারণ করতে হবে। এবারে দ্বাদশ যদি আমি বলি, তাহলে এই সংস্কৃতের তালবস্যার নিচে একটা হলন্ত এরকম শোনাচ্ছে, এটা বাংলার জন্য ঠিক আছে, কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে তালবস্যার পাশে যে অকার আছে সেই অকারটাকে নিয়ে উচ্চারণ করতে হবে। তার জন্যে দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ এইভাবে আমরা পূর্ণ উচ্চারণ করি। ওকে স্যার? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আপনি 30 থেকে দেখুন, ত্রিমশত, তকারের নিচে কিন্তু সিগন্যাল দেওয়া আছে, মানে ওখানে পূর্ণ উচ্চারণ হবে না, ওখানেই শেষ, তাই জন্য ত্রিমশত। আমরা কখনোই বলি না ত্রিমশত, একত্রিমশত, দ্বাত্রিমশত এরকম উচ্চারণ করবো না। নিচে যেহেতু আপনাদের সিগন্যাল দেওয়া আছে ত্রিমশত, একত্রিমশত, দ্বাত্রিমশত এরকম ভাবে। সংস্কৃতের এটা হচ্ছে উচ্চারণের একটা স্পেশালিটি। তো যদি নিচে সিগন্যাল থাকে সেখানেই অর্ধমাত্রা, যদি হলন্ত থাকে বা বাংলায় যাকে আমরা হসন্ত বলি সেখানেই অর্ধমাত্রা, বাদ বাকি সব জায়গাতে আপনাকে পূর্ণ মাত্রার উচ্চারণ করতে হবে। ওকে, বেশ, ঠিক আছে। তো এইভাবে তো বাংলার প্রভাব আমাদের মনে তো থাকবেই, পড়বেই, কিন্তু অরিজিনাল যেটা সেটাও জেনে নিলে আপনাদের অভ্যাস করতে সুবিধা হবে। বেশ, 1 থেকে 30 পর্যন্ত আপনারা জানলেন। আমরা আগের দিনে একটু ঘড়িটাকে টাচ করেছিলাম, তাই না? আজকে আমরা একটু ঘড়িতে ডিটেলস পড়বো এবং আপনারা নিজেরাই এটা করতে পারবেন। দেখুন কিভাবে আমরা একম, দ্বে, ত্রিণী, চত্বরি এগুলো পড়েছিলাম, তাই না? ধরুন ঘড়িতে 1টা বাজে, আমরা কি বলবো? एकवादनम् হ্যাঁ, এক বা বা, এক वादनम् বাদনম। হ্যাঁ, দুটো বাজছে, কি বলবো? द्विवादनम् দ্বিবাদন। হ্যাঁ, দ্বিবাদনম, গুড। 3টে বাজছে, কি বলবো? त्रिवादनम् নং না, নম, नम् ত্রিবাদনম, ত্রিবাদনম। 4টে বাজছে, কি বলবো? চতুর্বাদন। चतुर्वादनम् নং না, নম, মকার উচ্চারণ করবেন, চতুর্বাদনম, চতুর্বাদনম। ওকে, 5টা বাজছে, কি বলবো? পঞ্চবাদনম। पंचवादनम পঞ্চবাদনম। 6টা বাজছে, কি বলবো? षट्वादनम् এখানে আমাদের লেখাটাকে খেয়াল রাখতে হবে, যেহেতু ষট টকারের হলন্ত না, তাই জন্য আমরা এটাকে জুড়বো না, একটা হাইফেন দিয়ে দেবো, দিয়ে বাদনম এইভাবে লিখবো। এরকম লিখলে কোনো ভুল নেই, ষট বাদনম। আপনি কারণ জিজ্ঞেস করতে পারেন, স্যার আপনি টকারের পরেই বকার কেন লিখলেন না? তো সবসময় বর্ণের মধ্যে একটা সন্ধির প্রবণতা থাকে। তো আমি যদি টকারের পরেই বকার লিখতাম তাহলে টকার থাকতো না, টকার ডকার হয়ে যেত, তো এরকম লেখা হয়ে যেত ষট বাদনম, এরকম টকার ডকারে রূপান্তরিত হয়ে যেত। তো এই রূপান্তরটা আপনারা এই মুহূর্তে হয়তো বুঝতে পারবেন না, তাই জন্য আমি এটা বলিনি, তাই জন্য আমি এই রকম পন্থাটা অবলম্বন করতে বললাম। ষট অরিজিনাল যে শব্দ সেটা লিখে একটা হাইফেন দিয়ে বাদনম লিখুন, কোনো অসুবিধা নেই। তো এই ক্ষেত্রে আমাদের এই নিয়মগুলো একটু ফলো করতে হয়, বা আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি নিচেরটাও ফলো করতে পারেন একসাথে, ষট দকার হয়ে যায় তখন, ষট বাদনম। আচ্ছা, 7টা বাজছে, কি লিখবো? সপ্তবাদনম। सप्तवादनम् সপ্তবাদনম, মকার। 8টা বাজছে, কি লিখবো? अष्टवादनम् অষ্টবাদনম। 9টা বাজছে, नववादनम् নববাদনম।
দশটা বাজছে, दशवादनम् দশবাদনম। 11টা বাজছে, एकवादनम् হ্যাঁ একাদশ বাদন, एकादशवादनम् গুড। 12টা বাজছে, দ্বাদশ বাদন, द्वादशवादनम् দ্বাদশবাদনম, গুড। এতটা আমরা আগের দিনই মনে হয় জেনে গিয়েছিলাম। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 115। একে আমরা কিভাবে বলতে পারি? 115 একে আমরা কিভাবে বলবো? একটা জানলেই আপনারা বাকিটা পেরে যাবেন। দেখুন কিভাবে আমরা বলতে পারি। দেখুন, একটা ঘড়ি আঁকলাম, ধরুন একটা ঘড়ি আঁকলাম র্যান্ডাম। তো এই হচ্ছে তার কোয়ার্টারলি ডিভিশন, তাই না? তো এটা আপনার ফার্স্ট কোয়ার্টার, এটা আপনার সেকেন্ড কোয়ার্টার, এটা আপনার থার্ড কোয়ার্টার, এটা আপনার ফোর্থ কোয়ার্টার। কোয়ার্টারকে আমরা সংস্কৃতে বা বাংলাতে পাদ বলি, পাদ। তেমনি সংস্কৃতের ক্ষেত্রেও আমরা পা দাহা এইরকম শব্দ প্রয়োগ করি। পা দাহা মানে কোয়ার্টার। এবারে যখন চিন্তা করুন, 1:15 বাজছে। 15 মানে কি? আমার ঘড়িটা কাঁটাটা এত দূর পর্যন্ত এসছে, তার মানে একটা পাদ কভার করেছে, তাই না? একটা পাদ কভার করেছে, তার মানে আমরা এটা বলতে পারি তো যে একটা পাদের সহিত, সরি, হ্যাঁ, এক পাদের সহিত একটা বাজছে। 1:15 যদি বলি, তাহলে আমরা এরকম ব্যাখ্যা করতে পারি যে এক পাদের সহিত একটা বাজছে। 2:15 এক পাদের সহিত দুটো বাজছে। 3:15 এক পাদের সহিত তিনটে বাজছে। 4:15 এক পাদের সহিত চারটে বাজছে। এরকম ভাবে কথায় প্রকাশ করতে পারি। এই যে এক পাদের সহিত, এই কথাটাকে আমরা একটা টার্মে লিখতে পারি। এটা হচ্ছে সা পা দ, সা পা দা। পাদ মানে পাদ, সা মানে সহিত। তো একটা পাদের সহিত এই গোটা কথাটাকে আমরা সাপাদ এই টার্মে লিখতে পারি। সাপাদ মানে উইথ ওয়ান কোয়ার্টার, একটি পাদের সহিত সাপাদ। ব্যাস, আর কিছুই নেই, লিখে দিন। 1:15 তাহলে কি হবে? সপাদ একবাদনম। সাপাদের পরে কিন্তু একটা হাইফেন দেবেন, নাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে। সাপাদ হাইফেন মানে আমি দুটোকে আলাদা আলাদা লিখতে চাইছি না, একটাই শব্দ। হাইফেন দেওয়া মানে তো আলাদা আলাদা হলো না, আমি একটু ছাড় করে লিখলাম, কিন্তু একটা শব্দের মধ্যেই রইলো এটা। সপাদ একবাদনম হয়ে গেল, ব্যাস, আর কিছু নেই। 1:15 বাজছে মানে সপাদ একবাদনম। পরিষ্কার? 1:15 বাজছে, সপাদ একবাদনম। 2:15 বাজছে, কি হবে? সপাদ দ্বিবাদনম। একই ব্যাপার, একই ব্যাপার নিশ্চয়ই। সপাদ একটা হাইফেন দেবেন, দ্বিবাদনম, ব্যাস এইটুকুনি, আর কিছু না। সপাদ দ্বিবাদনম। 3:15 বাজছে, কি হবে? বাকিটাও বলুন। 3:15 বাজছে, কি হবে? सपाद त्रीणि वादनम् আপনি কি উপরে ত্রিনে লিখেছেন? न त्रिवादनम् सॉरी ত্রিবাদনম, সপাদ ত্রিবাদনম। আমি লিখছি না কিন্তু, ওকে? সপাদ ত্রিবাদনম। 4:15 কি হবে? सपाद चतुर्वादनम् হ্যাঁ, সপাদ চতুর্বাদনম। এই লেখাটা কিন্তু ঠিক এই স্টাইলেই হবে। সপাদ লিখে একটা হাইফেন দেবেন, তারপরে ত্রিবাদনম, চতুর্বাদনম, যার সাথে যেমন যাবে। 5:15 কি হবে? सपाद পঞ্চবাদনম। পঞ্চবাদনম। पंचवादनम् 6:15 কি হবে? 6:15 কি হবে? सपाद षट्वादनम् হ্যাঁ, এটাকে আপনারা দুভাবে লিখতে পারেন। সপাদ এটা লেখার পরে ষট বাদনম, এই দুটো হাইফেনও ইউজ করতে পারেন। আমার না ছাড়লেই হলো, একসঙ্গে জোরে রাখা নিয়ে আমার দরকার। এভাবেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, ভুল নেই। 7:15 কি হবে? सपाद सप्तवादनम् সপ্তবাদনম। 8:15 8:15 কি सपाद হবে? अष्टवादनम् 9:15 स्वपाद नववादनम् নববাদনম। 10:15
शपाद दशवादनम। दशवादनम 11টা 15। शपाद एकादशवादनम। একা না, একা একা। একাদশবাদনম। वादनम। 12-15। सपाद द्वादशवादनम। তাহলে একটা আর 1টা 15 এই দুটোকে কিন্তু আপনারা কিভাবে লিখতে হবে বা বলতে হবে শিখে গেলেন। প্রত্যেকের কাছে স্পষ্ট তো? ওকে, হ্যাঁ নেক্সট স্যার। পয়েন্ট দেখুন। কিছু বলবেন? হ্যাঁ স্যার বললাম। আচ্ছা, ওকে ওকে, চলো। একটা 30 এর জন্য আমাদের একই নিয়ম। কিরকম নিয়ম একটু দেখুন। একটা 30কে আমরা আর কোয়ার্টারে ভাগ করব না, আমরা দুটো হাফে ভাগ করি। ওকে, তো এটা একটা হাফ, এটা একটা হাফ, তাই না? তো হাফ মানে কি, আমরা কি লিখতে পারি? অর্ধ। অর্ধ তার মানে একটা 15 যখন বাজছে, এই সরি, একটা 30 যখন বাজছে, যখন একটা 30 বাজছে তখন আমরা এইভাবে বলতে পারি তো, একটি অর্ধের সাথে এক বাজছে, দুটো 30, একটি অর্ধের সাথে দুটো বাজছে। তাহলে আপনি তো দুটো 30 বললেই এনাফ, একটি অর্ধের সাথে বলছেন কেন? ওই যে একটি অর্ধের সাথে একটা টামে নিয়ে চলে আসবো, তাই জন্যই ওইটাকে আপনাদের কানের মধ্যে আমি অভ্যাস করানোর চেষ্টা করছি। 3টে 30, একটি অর্ধের সাথে 3টে বাজছে, একটি অর্ধের সাথে 4টি বাজছে। তো যেমনই একটি পাদের সাথে সপাদ, ঠিক তেমনি একটি অর্ধের সাথে সযুক্ত অর্ধ কি হয়? সার্ধ। সার্ধ। এই সার্ধ টার্মটাকে আনার জন্যই আমি বারে বারে আপনাদের কানে অভ্যাস করাচ্ছি। একটি পাদের সহিত সার্ধ, সরি, একটি পাদের সহিত সপাদ, একটি অর্ধের সহিত সার্ধ। সার্ধ সার্ধ মানে সযুক্ত অর্ধ, স মানে সহিত, একটি অর্ধের সহিত সার্ধ। তাহলে কি হবে? একটা 30কে আমরা কিরকম ভাবে ব্যক্ত করতে পারি? সার্ধ সার্ধ একবাদনম। একাদনম। একবাদনম। আবার একটা হাইফেন দেবেন, আমাদের যা নিয়ম সেই নিয়মে লিখবেন, সার্ধ একবাদনম, ব্যাস হয়ে গেল, আর কিছু নেই। সার্ধ একবাদনম। দুটো 30 কি হবে? কি হবে দুটো 30? सार्ध द्विवादनम। সার্ধ দ্বিবাদনম হয়ে গেল। 3টে 30 কি হবে? सार्ध त्रिवादनम। त्रिवादनम। ত্রিবাদনম। 4টে 30 কি হবে? सार्ध चतुर्वादनम। 5টা 30, सार्ध पंचवादनम। 6টা 30, সার্ধ ষটবাদনম। ষটবাদনম। 7টা 30, सार्ध सप्तवादनम। সপ্তবাদনম। 8টা 30, स्वार्ध अष्टवादनम। 9টা 30, स्वार्ध স্বার্ধ না, नववादनम। স্বানা, সার্ধ, सा- হ্যাঁ। स्वार्ध नववादनम। 10টা 30, सार्ध दशवादनम। দশবাদনম। 11টা 30, स्वार्ध एकादश। স্বার্ধ না, সার্ধ, সার্ধ। আপনি যেটা, सार्ध। হ্যাঁ, আপনার উচ্চারণটা আমার কানে এরকম শোনাচ্ছে, দন্তেশ্বই বয় আকার শোনাচ্ছে এরকম। আচ্ছা। এটা না, सार्ध just सार्ध একাদশবাদনম। एकादशवादनम। আর 12টা 30, सार्ध द्वादशवादनम। দ্বাদশ, দ্বাদশ, ওখানে দৈব আছে না? द्वादश দ্বাদশবাদনম। Good. द्वादशवादनम। আর একটি আছে, সেটি হচ্ছে 145। একে আমরা কি বলবো? এটা এখন জেনে নিলে আপাতত ঘড়ির দিকটা কমপ্লিট। তারপরে যখন আরো সংখ্যা পড়বো তখন একটা 1, একটা 2, একটা 3, একটা 4 এগুলো পরে পড়বো। আর একটি পন্থা আছে 145, সেটাকে আমরা কিভাবে প্রকাশ করবো? পৌনে 1, পৌনে 2। তো এখানে আমাদের পাদ লাগবে। ওকে, তো যখন আমি বলছি 145, এটাকে আমরা কি বলে থাকি? পৌনে 2, তাই না?
পৌনে দুটো মানে প্রকৃতপক্ষে কি? দুটো বাজতে এক পাদ কম, তাই না? 1:15 মানে 1টা বেজে এক পাদ হয়েছে, তেমনি পৌনে দুটো মানে দুটো বাজতে এক পাদ কম, 15 মিনিট কম। তো এই যে এক পাদ কম, এক পাদ কম, এক পাদ কম, এটাকেই আমরা একটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করব। কি সংখ্যা? আপনারা সংখ্যায় পড়ে এলেন না, একোনবিংশতি, একটু আগে পড়ে এলেন না, একোনবিংশতি। যদি এই শব্দটাকে আপনি ভাঙেন, আমরা এই এই শব্দ পাবো, এক প্লাস উন প্লাস বিংশতি, যোগ করলে আমরা একোনবিংশতি শব্দটা পেয়েছিলাম। এক মানে এক, উনো মানে কিন্তু কম, উনো মানে কিন্তু কম, তার মানে এক কম। কিসের থেকে? 20 থেকে এক কম মানে 19, তাকে আমরা একোনবিংশতি বলে চালাতে পারি, মানে এক কম, একোনা। তেমনি এক পাদ কম, তাহলে কি করব? পাদেন, না, পাদ প্লাস উন, এক প্লাস উন একোনা, পাদ প্লাস উন পাদোনা, এক প্লাস উন একোনা, ওকার হয়ে যায়, পাদ প্লাস উন পাদোনা, মানে এক পাদ কম। কটা বাজতে? দুটো বাজতে। তার মানে আমরা কি বলতে পারি? খেয়াল করবেন, আমরা কি বলতে পারি? 145 কে আমরা এইভাবে লিখতে পারি, পাদোনা, এক পাদ কম, কটা বাজতে? দুটো বাজতে, দ্বিবাদনম, ব্যাস হয়ে গেল, পাদোনা দ্বিবাদনম, এক পাদ কম, দুটো বাজতে, পৌনে দুটো। তেমনি 245 কি বলবেন? 245 কি বলবেন? পাদোন ত্রিবাদনম, ব্যাস হয়ে গেল, পাদোনা ত্রিবাদনম, আর কিছু নেই, পাদোনা ত্রিবাদনম। 3:45 কি বলবো? पादोन চতুর্বাদনম। 4:45 কি বলবো? পাদন পঞ্চবাদনম। पंचवादनम। हाँ, 5:45 পাদন ষটবাদনম। षटवादनम। 6:45 পাদন সপ্তবাদনম। सप्तवादनम। वादनम। 7:45 পাদনম ना অষ্টবাদনম। पादोन अष्टवादनम। অষ্টবাদনম। 8:45 पादोन नववादनम, गुड। 9:45 পাদন पादोन दशवादनम, दशवादनम। 10:45 पादोन एकादशवादनम, एकादश वादनम। एकादशवादनम, 11:45 पादोन द्वादशनम, पादोन द्वादशनम, না দ্বাদশ বাদনম লেখা আছে দেখুন, দ্বাদশ বাদনম। द्वादशवादनम, 12:45 पादेन एकादश पादेन ना, एकवादनम, पादोन, पादोन पादोन एकवादनम, एकवादनम, एकोना, एक, एकवादनम। তো এই হচ্ছে এই মুহূর্তে ঘড়ি দেখার জন্য এইগুলো পর্যাপ্ত। বলুন এখন কটা বাজছে? এখন কটা বাজছে বলুন? আপনারা 15 ধরে নিন, 14কে 15 ধরে নিন, কি হবে তাহলে? সপাদ অষ্টবাদনম। সপাদ, সপাদ বললে হবে না, দয়ের সাথে অকার যুক্ত আছে, সপাদ, সপাদ অষ্টবাদনম। গুড, সপাদ অষ্টবাদনম। এখন কটা বাজছে? সপাদ অষ্টবাদনম। তো এই জিনিসটা আপনাদের প্রত্যেকের কাছে পরিষ্কার হয়েছে? বলুন। বলছি স্যার সংস্কৃতে কি এম পি এম এর ব্যাপারটা কিছু আছে না? কিছু নেই, সকালবেলা বললে প্রাতঃ, রাত্রেবেলা বললে রাত্রি। প্রাতঃ একবাদনম মানে মানে আমাদের বাংলাতে যেরকম আছে সেম সকাল বিকেল, হ্যাঁ ওই রকমই, ছাড়া আর প্রকাশ করার জন্য তেমন কিছু নেই। 5টা বাজছে, প্রাতঃ পঞ্চবাদনম, সকাল 5টা। সায়ং পঞ্চবাদনম, সন্ধ্যে 5টা, এইরকম।
তো এই ছকটা আপনাদের কাছে মোটামুটি পরিষ্কার? হ্যাঁ স্যার। হ্যাঁ, গুড। দেখুন এই ছকও করা আছে, আমি চাইলে আপনাদের দিয়ে দিতে পারতাম, কিন্তু আপনারা যাতে ভালো করে শিখতে পারেন তাই জন্য আমি দেখিয়ে করালাম, নাহলে আমি ওই ছকে দিয়ে দিতে পারতাম। দেখুন এখানে সব লেখা আছে, সপাদেকবাদনম দ্বিবাদনম সার্ধেকবাদনম পাদোনদিবাদনম, এই প্রথম পৃষ্ঠাটাই আমরা এতক্ষণ ধরে পড়লাম। তো আপনাদের অভ্যাস হলো, আপনারা নিজেরা করলেন, নিজেরা বললেন, ফাইনাল রূপ তো আপনারা পেয়েই যাবেন সব জায়গাতে। ওকে, পরিষ্কার? পরের দিনে আমরা একটা এক, একটা দুই, একটা তিন এগুলোকে কি করে বলে সেটা শিখবো পরের দিন, আজকে না। ওকে, দেখুন আরেকটা এখানে জিনিস আছে, এটা হয়তো আমাদের সিলেবাসের মধ্যে না, কিন্তু আমাদের যেহেতু সংস্কৃত পরম্পরাতে আমরা কিভাবে গণনা করতাম তার একটা হিসাব নিকেশ এখানে করা আছে। এটা আমাদের হয়তো সিলেবাস কেন্দ্রিক না, কিন্তু আমরা যদি জানি আমাদের কোনো ভুল হবে না। তো এখানে একটা শ্লোক দেওয়া আছে, তো দেখুন একবার চেষ্টা করুন, আমি শ্লোকটা একবার বলছি। একম দশম শতম চৈব, ওই অনুশ্লোকটা মনে করুন 8 एकं दशं शतं चैव सहस्रम् अयुतं तथा लक्षं च नियुतं चैव कोटिरर्बुदमेव च वृन्दं खर्वो निखर्वश्च शङ्खः पद्मश्च सागरः अन्त्यं मध्यं परार्धं च दशवृद्ध्या यथाक्रमम्। এটা শ্লোকের সাহায্যে আমাদের গণনা কৌশল দেওয়া আছে। দেখুন, একম দশ শতম সহস্রম অয়ুতম লক্ষম নিযুতম কোটিঃ। আমরা এই বর্তমান দিনে এই কোটি পর্যন্তই গণনা করি, তার উপরে আর উঠি না। বাংলায় বললে এক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। যেহেতু আমরা অন্ত্যস্তকারের জ উচ্চারণ করি না, তাই জন্য এরকম হয়েছে। সংস্কৃতে আয়ুতম, নিয়ুতম এইভাবে। তো কোটির পরেও কিন্তু আমাদের অনেক কিছু আছে। দেখুন, অর্বুদম, বৃন্দম, খর্বঃ, নিখর্বঃ, শঙ্খঃ, পদ্মঃ, সাগরঃ, অন্ত্যম, মধ্যম, পরার্ধম, এইভাবে কিন্তু আমাদের হাতে গণনা পদ্ধতি ছিল। তো সামহাও আমরা বর্তমানে কোটি পর্যন্ত রয়ে গেছি, কিন্তু প্রাচীন সংস্কৃত টেক্সটে আপনারা এই প্রত্যেকটা জিনিসকে লক্ষ্য করবেন। অর্বুদম, বৃন্দম, খর্বঃ, নিখর্বঃ, এক নিখর্ব মানে দেখুন 1 ট্রিলিয়ন, এক নিখর্ব 1 ট্রিলিয়ন, 10^12। তো এইভাবে লাস্টের একটা পদ ইম্পর্টেন্ট, দশবৃদ্ধ্যা যথাক্রমম, মানে প্রত্যেকের সঙ্গে যদি আমরা 10 10 10 গুণ করে যাই তাহলে এরকমটা একটা তালিকা তৈরি হতে পারে। তো সিলেবাস কেন্দ্রিক না, জাস্ট আপনারা জানতে পারেন, একবার দেখে নিন, ভালো লাগবে। হয়তো আমাদের হাতে গণনা পদ্ধতি ছিল, বা বর্তমানে বা পরে, এরপরে স্যার আমরা যদি শ্লোকটা আরেকবার পড়বেন স্যার? নিশ্চয়ই। একম দশম শতম চৈব, কোশ্চেন হতেই পারে, স্যার আপনি তো 10 পড়িয়েছেন, এখানে দশম কেন বলছেন? তো শ্লোকের ক্ষেত্রে কি হয়, কিছু কিছু নিয়মের কোনো মানে শৃঙ্খলা হয় না। মানে একম দশ শতম চৈব এরকম বলা যেত, কিন্তু দশমের উচ্চারণের মাধ্যমে শ্লোকটার তো একটা শুনতে ভালো লাগার একটা ক্ষমতা রয়েছে, একটা সৌন্দর্য লাগছে শুনতে, তাই জন্যই দশম এর প্রয়োগ করা হয়েছে। দশম মানে কিন্তু 10, আর কিছু না। ওকে, একম দশম শতম চৈব, 8টা করে ভাগ করতে বলেছিলাম না? তো একম দশম শতম চৈব সহস্রম অয়ুতম তথা লক্ষম চ নিযুতম চৈব কোটিরর্বুদমেব চ বৃন্দম খর্বো নিখর্বশ্চ শঙ্খঃ পদ্মশ্চ সাগরঃ। वृन्दं खर्वो निखर्वश्च शङ्खः पद्मश्च सागरः अन्त्यं मध्यं परार्धं च दशवृद्ध्या यथाक्रमम्। अन्त्यं मध्यं परार्धं च दशवृद्ध्या यथाक्रमम्। ओके, পরিষ্কার? মনে রাখতে পারেন। লাস্ট যেটা বলেছেন, অন্ত্যম মধ্যম পরার্ধম চ, পরার্ধঞ্চ,
হ্যাঁ দেখুন, সন্ধ্যের নিয়ম অনুযায়ী পরার্ধম, এখানে মকারি ছিল, হুম পরার্ধম হুম চা। তো সন্ধ্যের নিয়ম অনুযায়ী এই গুণস্বর সবসময় দেখে যে আমার পরে কে বসে আছে। অনুস্বার দেখছে আমার পাশে চ বসে আছে, তো তাই জন্য অনুস্বার চ বর্গের যে অনুনাসিক বর্ণ তার মতো হয়ে যাওয়ার চেষ্টা করে। তো চ বর্গের অনুনাসিক বর্ণ কি? ইয়। ইয়া। তো অনুস্বারটা পরিবর্তিত হয়ে ইয় হয়ে যায়। এবার এই দুটো জুড়ে গিয়ে ইয় চ হয়ে যায়। ওটাই লেখা আছে দেখুন, পরার ধাইচা, এটাই লেখা আছে, এটাই আর ধাইচা। কিছু না, ইয় চ। পরা ধাইচা। তো অনুস্বারে সবসময় একটা প্রবণতা থাকে যে আমি আমার পরে যে বর্ণ বসে আছে তার অনুনাসিকের মতো হয়ে যাব, কারণ অনুস্বারে তো নিজে অনুনাসিক না, তো অনুনাসিক বর্ণের মতো হয়ে যাওয়ার চেষ্টা করে। তো যেহেতু পাশে চকারকে দেখতে পাচ্ছে, তো চ বর্গের যে অনুনাসিক তার মতো হয়ে যাওয়ার চেষ্টা করে, তাই জন্য ইয় নিয়ে নিয়েছে ওখানে। এই হচ্ছে নিয়ম। ওকে, ওকে স্যার। এই শ্লোকটা আপনারা আগে জানতেন? কেউ শুনেছিলেন কখনো? না স্যার, কখনোই শুনিনি। বেশ ইন্টারেস্টিং। বেশ, প্রাচীনকালে আমাদের গণনা পদ্ধতি বলুন, জ্যোতির্বিজ্ঞান বলুন, খুব উন্নত ছিল। আপনারা কখনো সোমনাথ মন্দির গেছেন কেউ? গুজরাতের সোমনাথ মন্দির গিয়েছেন কেউ? হ্যাঁ, গেছি আমি। কিছু বিশেষ অনুধাবন করতে পেরেছেন স্যার? বিশেষ বলতে ওটা তো একদম সমুদ্রের ধারে, প্রথম কথা একটা। আর কিছু বিশেষ তো সেরকম আপনারা বলুন। হ্যাঁ, হ্যাঁ। তো মন্দির একদম আরব সাগর লাগোয়া, তো আরব সাগরে জল এসে মন্দিরের গায়ে ঢেউ দিচ্ছে। তো ওখানে একটা স্তম্ভ লাগানো আছে। স্তম্ভ মানে এই সমুদ্রের দিকে অভিমুখ করে একটা তীরচিহ্নের মতো একটা স্তম্ভ আছে। ওকে বলা হয় জ্যোতির্স্তম্ভ, এরকম কিছু একটা নাম আছে, একদম মন্দিরের গায়েই। তো সেখানে সংস্কৃতে একটা শ্লোক লেখা আছে। এই শ্লোকটার বাংলা অর্থ করলে এরকম দাঁড়ায়, এই আরব সাগরের যেই বরাবর তীর চিহ্নটার অভিমুখ, সেই বরাবর আপনি যদি দক্ষিণ গোলার্ধের কুমেরু বিন্দু পর্যন্ত যান, মাঝখানে আপনি কোনো স্থলপথ পাবেন না। এই শ্লোকটার অর্থ হচ্ছে এটা। তো ওই স্তম্ভেতে একটা তীর চিহ্ন সমুদ্রের দিকে অভিমুখ করানো আছে। ওই তীর চিহ্ন বরাবর আপনি যদি কুমেরু পর্যন্ত যান, একদম কুমেরু পয়েন্ট পর্যন্ত যান, তাহলে মাঝখানে আপনি কোনো স্থলপথ পাবেন না, সম্পূর্ণটাই জলপথ দ্বারা বিস্তৃত। এবারে চিন্তা করুন, আমাদের সোমনাথ মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছিল? নিশ্চয়ই তখনই ওই বানস্তম্ভটা ঋষিরা সেখানে কল্পনা করে গিয়েছিলেন। তার মানে আমাদের কাছে এমন টেকনিক ছিল যার দ্বারা আমাদের প্রাচীন ঋষিরা, মুনিরা দিক নির্ণয় বলুন বা ভৌগোলিক অবস্থান বলুন, সবকিছু করতে পারতেন 1000-1500 বছর আগেও। তো সেই তথ্যেরই একটা জ্ঞাপক বহন করছে ওই জ্যোতির্স্তম্ভটা। তো আসে একদম মন্দিরের পাশেই একদম বেরিয়েই মন্দিরের পাশেই সমুদ্র হ্যাঁ, বরাবর, অভিমুখ বরাবর। হ্যাঁ, ওটা আমি দেখেছি, কিন্তু এটা জানতাম না, এটা লেখাও হ্যাঁ, ছিল হ্যাঁ। কিন্তু তো এটা হচ্ছে শ্লোকটার অর্থ, একদম পাশেই ওটা। একদম পাশেই। হ্যাঁ, হুম। আমিও গিয়েছি, যাই হোক। বেশ, ওকে, পরিষ্কার সংখ্যা। এবারে আমরা গত ক্লাসে একটু বার নিয়ে পড়েছিলাম, তাই না? সোমবাসারাহা, মঙ্গলবাসারাহা, এটা পড়েছিলাম। আজকে ওখানে আরো একটা দুটো পয়েন্ট আমি অ্যাড করব, যেটাকে একবার দেখবো। চলুন, টুকরো টুকরো অনেক পয়েন্ট আছে, আশা করছি আপনারা ভালো করে সেগুলো ধরতে পারছেন। অনেক কিছু আমরা কিন্তু পড়ছি আজকে টুকরো টুকরো করে, কারণ এইগুলো তো সংস্কৃতের জিনিস না, আপনি এগুলোকে ছাড়তে পারবেন না। এগুলোই তো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার রসদ না, তো আপনি মিস করতে পারবেন না এগুলোকে। এগুলো একবার হয়ে গেলে এবার আমাদের বড় বড় টপিক আছে, এগুলো নিয়ে আমরা আরামসে এগিয়ে যাব। এই ছোট ছোট টপিকগুলোকে আমাদের সময় দিতে হয়। চলুন, আমরা গত দিনে বাসর নিয়ে কিছু একটা আলোচনা করছিলাম। বলুন আমাদের কটা বাসর? সাতটা। আজকে, হ্যাঁ, আজকে কি বার? सोमवासरः হ্যাঁ, তো আজকে হচ্ছে আমাদের সোমবাসরः। वासरः সোম বলবো না, কোথাও सोमा পূর্ণ, কোথাও অর্ধ উচ্চারণ না, সব জায়গায় পূর্ণ উচ্চারণ। যেখানে হলন্ত পাবো কেবল সেখানেই অর্ধ। सोमवासरः হ্যাঁ, সোমবাসরः, আজ। এটাকে কি বলবো জানেন আপনারা? আদ্য, উদ্য 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 আদ্য রজফলা, আদ্য সোমবাসরः,
अद्य सोमवासरः अद्य सोमवासरः আগামীকাল মঙ্গলবার এটাকে কি বলবো মঙ্গলবাসরः আগামীকাল কি বলবো তালবস্যই ব শ্বः তালবস্যই ব একসাথে শ্বः শ আর ব হাফ হাফ শ্বः শ্বः श्वः 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 मङ्गलवासरः अद्य सोमवासरः श्वः मङ्गलवासरः आगामी परशु কি বার বুধবাসরः তাই না তাহলে श्वः এর আগে একটা শুধু পর যোগ করে দেব परश्वः परश्वः बुधवासरः परश्वः बुधवासरः परश्वः बुधवासरः अद्य सोमवासरः श्वः मंगलवासरः परश्वः बुधवासरः তারপরের দিন কি বার বৃহস্পতিবার আগে বারটাকে লিখি বৃহস্পতিবাসরः বৃহস্পতিবাসরः কিন্তু পরশুদিনের পরের দিন এটাকে আমরা কিভাবে লিখতে পারি এই শব্দের সাথে একটা প্র যোগ করে দিন परश्वः 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 बस ओके तो अद्य মানে হচ্ছে একদম প্রেজেন্ট যেটা তো ফিউচারের দিকে গেলে আমরা তিনটি জিনিস পাচ্ছি কাল श्वः আগামীকাল আগামী পরশু परश्वः আর আগামী পরশুর পরে আর তরশু আমরা বাংলায় বলে থাকি কিন্তু ওটা তার অভিধানে নেই তারপরের দিন परश्वः তো পিছনের দিকের এই তিনটে অবস্থান বুঝতে পেরেছেন সামনের দিকে তিনটে অবস্থান সরি একটু ক্ষমা করবেন সামনের দিকে তিনটে অবস্থান এবারে অতীতকালে মানে গতকাল গত পরশুর আগের দিন সেটাকে বলারও একটা ধরন আছে সেটা কিরকম ধরন চলো শিখি সোমবারের আগের দিন কি রবিবাসরः তাহলে গতকাল এটাকে বলার জন্য আমরা কি বলবো উচ্চারণটা খুব ক্রিটিক্যাল হ্যহ কি আছে এখানে হয়জফলা আমরা বাংলায় হয়জফলার উচ্চারণ যদি করি এই তো উচ্চারণ করার চেষ্টা করুন হ্যহ 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 হ্য হি ইয় হ্য হ্য হ্যহ 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 তো হয়জফলা আছে এখানে তো হ তার সাথে জফলাকে একসঙ্গে যোগ করলে এরকম একটা রূপ নিয়ে নেয় এবং তার সাথেও বিসর্গ মানে আবার হ তাই জন্য এটা লিখলাম যে হ্যহ হ্যহ স্বাহা উচ্চারণ করা তো অনেকটা তুলনামূলক সোজা কিন্তু হ্যহ উচ্চারণ করাটা একটু কঠিন তাই জন্য বাংলায় ভেঙে দিলাম হ্যহ 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 রবিবাসরः তো গত পরশু কি হবে শনিবার শনিবাসরः তো গত পরশুকে আমরা কিভাবে লিখব দেখুন গত আগামী কালকে কি করে লিখেছিলাম परश्वः পর যোগ করেছিলাম এখানেও সেম একটা শুধু পরে যোগ করতে হবে परह्यः शनिवासरः परह्यः शनिवासरः परह्यः शनिवासरः আর তারও আগের দিন শুক্রবার এটাকে আমরা কি বলতে পারি प्रापरह्यः प्रापरह्यः শুক্রবাসরः তো এটা হচ্ছে 3 দিন পিছন দিকে পাস্ট এই হচ্ছে আমাদের গোটা একটা সপ্তাহের তাৎপর্য ওকে अद्य श्वः परश्वः प्रपरश्वः পিছন দিকে গেলে ह्यः परह्यः प्रपरह्यः प्रपरह्यः পরিষ্কার বলুন আজ রবিবার কি হবে তো अद्य रविवासरे अद्य रविवासरः गुड अद्य रविवासरः গতকাল
সোমবার কি হবে? ह्यः संवासरः সোম। सोमवासरः আগামী পরশু শুক্রবার। আগামী পরশু তাহলে परश्वः शुक्रवासरः শুক্রবাসরः। গত পরশু মঙ্গলবার। গত পরশু মানে परह्यः मंगलवार वासरः বাসরः। গুড। এইভাবে কিন্তু অভ্যাস করতে হয়। ওকে, একবার দেখে স্যার নিন। এই উচ্চারণটা আরেকটু মানে ক্লিয়ার করে বলবেন কাইন্ডলি স্যার। হয়জফলা হ, গতকালটা হয় জফলা হ যেটা ওটা শিয়াহ, শিয়াহ। শিয়া মানে এটা কি শ উচ্চারণ হবে স্যার? না না না, হ হ হ, হ্যাঁ শিয়াহ, হ্যাঁ শিয়াহ। ইয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিয়াহ। যেমন দেখুন দয়জফলা উচ্চারণ কি হবে? দিয়া, দিয়া হ্যাঁ আদ্যা। বাংলায় আমরা বলছি অদ্য, কিন্তু সংস্কৃতে আমরা তো দিয়া উচ্চারণ করি না। তেমনি দয়জফলা কি হবে? দিয়া। গয়জফলা কি হবে? কিয়া গিয়া, গিয়া। হুম চয়জফলা কি হবে? তিয় চিয়া। টয়জফলা কি হবে? টিয়া। তিয় হ্যাঁ হয়জফলা কি হবে? কোনটা স্যার? হয়জফলা কিয় কিয়া হা, ব্যাস হয়ে গেল। হিয় দিয়া, দিয়া, ঢিয়া, টিয়া, শিয়া, ব্যাস হয়ে গেল। শিয়া। আর তারপরে বিসর্গ ধরুন আর একটা হ, তো শিয়া হা, হিয়া ইয়া শিয়া হা। হিয়া হিয়া ইয়া হ্যাঁ হয়জফলার ধরুন শিয়া, আর তার পাশে বিসর্গ ধরুন আর একটা হ, তো শিয়া হা, শিয়া হা, শিয়া হা। ওকে, বেশ। এতদূর পর্যন্ত আমরা যা যা পড়লাম আপনাদের কাছে পরিষ্কার তো? চলো, পরিষ্কার হয়ে থাকলে আপনাদের কিছু জিনিস দেখাই। এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, মনে পড়ছে? মম নাম, ভবতঃ নাম, ভবত্যাহ নাম, মনে পড়ছে? এগুলো আলোচনা করেছিলাম। হ্যাঁ স্যার। গুড। এইটা আজকে আমরা করলাম। দেখুন দূরে আছেন, সাহ গণেশ, সাহ বিবেকানন্দ, সাহ আজাদ, সাহ বিসমিল্লাহ খান। কাছে থাকলে এ সাহা কৃষ্ণ, এ সাহা কালাম, এ সাহা ভগত সিংহ। দূরে সাহা গণেশ, কাছে এ সাহা কৃষ্ণ। জাস্ট একবার প্র্যাকটিসের জন্য এগুলোই করে এলাম না আজকে। সাহ আজাদ, এ সাহা রানা প্রতাপ, সাহা বিসমিল্লাহ খান, এ সাহা দেশনায়ক। ওকে, सा सरस्वती, सा लक्ष्मी, सा कल्पना। তেমনি এষা শারদা, এষা গায়িকা, এষা শকুন্তলা দেবী, सा दुर्गा, निर्मला सीतारमन, निवेदिता, एषा मेरी काम, एषा सा सुषमा स्वराज, एषा किरण बेदी, सा सुधा, एषा भारत जननी। ओके, तो सा एषा। তেমনি তৎ পুষ্পম, তৎ বাহনম, তৎ এতৎ পড়ে এলাম। এতৎ গৃহম, এতৎ পুস্তকম, এতৎ ব্যজনম, তৎ এতৎ, তৎ এতৎ। ওকে, এগুলো তো আমরা অভ্যাস করেই এলাম, এগুলো মিক্সড অভ্যাস। হ্যাঁ, গুড। দেখুন ভালো করে এই জিনিসটা বুঝবেন। এখানে দুটো শব্দ লেখা আছে, একটা হচ্ছে আহম আর একটা হচ্ছে ভবান। ওকে, আমরা আজকে ক্লাস শুরুর পূর্বে আলোচনা করছিলাম না, পুরুষ, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। তো এই উত্তম পুরুষ মানে কিন্তু সর্বদা আহম। তার আবার তিনটে বচন আছে, আমি, আমরা দুজন, আমরা সকলে।
অত কিছু এখন না মনে রাখার থেকে আহম, উত্তম পুরুষে একটাই শব্দ চলে, সেটা হচ্ছে আহম। মধ্যম পুরুষে একটাই শব্দ চলে, সেটা হচ্ছে ত্বম, তুমি, ত্বম। আর এই অহম আর তম, ত্বম, এই দুটোকে বাদ দিলে পৃথিবীতে যা যা শব্দ আছে সব চলে আসে প্রথম পুরুষে। তার মানে আজকে আমরা যা যা শব্দ পড়লাম, সিংহ, ব্যাঘ্র, জননী, জনক, ছাত্র, বিদ্যালয়, শিক্ষিকা, বাতায়নম, পর্ণম, পত্রম, সবকিছু কোন পুরুষ? কোন পুরুষ বলুন? প্রথম পুরুষ। প্রথম পুরুষ। হ্যাঁ, উত্তম পুরুষের ক্ষেত্রে কেবলমাত্র আমি, মধ্যম পুরুষের ক্ষেত্রে কেবলমাত্র তুমি। আর এই দুটোকে বাদ দিয়ে এই পৃথিবীতে সংস্কৃত বাংময়ে যা যা শব্দ পড়ে আছে সব প্রথম পুরুষে পরিগণিত হয়। তো এখানে দুটো শব্দ দেওয়া আছে, একটা হচ্ছে আহম, একটা হচ্ছে ভবান। আহম মানে হচ্ছে আমি, উত্তম পুরুষ, বুঝতে পাচ্ছেন? ভবান মানে হচ্ছে আপনি, এটা কিন্তু প্রথম পুরুষে যাবে। যেমন রাম, শ্যাম, কৃষ্ণ গিয়েছিল, ঠিক তেমনি ভবান এই শব্দও কিন্তু প্রথম পুরুষেই যাবে, আহম ভবান। এখানে অ্যাকচুয়ালি কি আছে দেখুন, আহম বৈদ্য, আমি বৈদ্য। যদি আমি পুংলিঙ্গের পার্সপেক্টিভ বিচার করি, আহম বৈদ্য, আমি বৈদ্য। যদি ভবান এই শব্দ লাগান তাহলে ভবান বৈদ্য, আপনি বৈদ্য। ভবান এটাও পুংলিঙ্গের শব্দ, তো আপনি বৈদ্য। তাহলে স্ত্রীলিঙ্গ কি হবে আমি ঠিক পরে আসছি, আগে আমি পুংলিঙ্গটাকে ক্লিয়ার করি। তো আপনারা দুটো শব্দ লিখুন, একটা হচ্ছে আহম, একটা হচ্ছে ভবান। আর আমি এখন যা যা শব্দ দেখাবো, স্বপ্ন বলছি, যা যা শব্দ দেখাবো আপনারা অ্যাড করবেন। তাহলে আহম বৈদ্য, আমি বৈদ্য। ভবান বৈদ্য, আপনি বৈদ্য। ওকে। অধ্যাপক, পুংলিঙ্গ শব্দ। আহম অধ্যাপক, আমি অধ্যাপক। ভবান অধ্যাপক, আপনি অধ্যাপক। अहम न्यायरक्षक, আমি ন্যায়রক্ষক। ভবান ন্যায়রক্ষক, আপনি ন্যায়রক্ষক। अहम ছাত্র, আমি ছাত্র। ভবান ছাত্র, আপনি ছাত্র। अहम आरक्षक, আমি পুলিশ। ভবান আরক্ষক, আপনি পুলিশ। अहम গায়ক, আমি গায়ক। ঠিক তেমনি ভবান গায়ক, আপনি গায়ক। अहम अभियांत्रिक, আমি ইঞ্জিনিয়ার। ভবান অভিযান্ত্রিক, আপনি ইঞ্জিনিয়ার। अहम नर्तक, আমি নর্তক। ভবান নর্তক, আপনি নর্তক। अहम কৃষক, আমি কৃষক। ভবান কৃষক, আপনি কৃষক। अहम কর্মকর, আমি কর্মকর, মানে যে কাজ করে। ভবান কর্মকর, আপনি কর্মকর। এখানে দেখুন যতগুলো শব্দ দেওয়া হয়েছে, এই প্রত্যেকটা শব্দের মধ্যে কি কমন জিনিস বলুন তো, আপনারা কি বুঝতে পারছেন? কমন দৃষ্টিভঙ্গি কি আছে? মানে প্রফেশনাল ওয়াইজ ওনারা কিছু একটা করেন। আচ্ছা, প্রফেশনাল ওয়াইজ যদি আমরা ব্যাকরণগত দিক ধরি, পুংলিঙ্গ শব্দ। আকারান্ত পুংলিঙ্গ। হ্যাঁ, গুড। আকারান্ত পুংলিঙ্গ, আকারান্ত পুংলিঙ্গ। তো আমরা আমাদের নিজেদের পরিচয় এইভাবে বহন করতে পারি, আহম বৈদ্য, ভবান বৈদ্য। এবারে যদি আপনারা ত্বম এই শব্দটা ঢোকাতে চান, সেখানেও হবে ত্বম বৈদ্য, তুমি বৈদ্য। ধরুন আমার সামনে আমার কোনো ভাই আছে, আমি তো তাকে আর আপনি বলবো না, তাকে আমি তুমি বলতে পারি। তো ত্বম বৈদ্য, তুমি বৈদ্য। ত্বম আরক্ষক, ত্বম ন্যায়রক্ষক, ত্বম ছাত্র, ত্বম আরক্ষক, ত্বম গায়ক, ত্বম অভিযান্ত্রিক, ত্বম নর্তক, ত্বম কৃষক, ত্বম কর্মকর। তো আমি তিনটে মিউট করবেন, কেউ আনমিউট আছেন দেখুন। তো আমরা তিনটে পুরুষের ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহার করতে পারি। উত্তম পুরুষের ক্ষেত্রে আমি, আহম বৈদ্য, আমি বৈদ্য। মধ্যম পুরুষের ক্ষেত্রে ত্বম বৈদ্য, তুমি বৈদ্য। প্রথম পুরুষের ক্ষেত্রে ভবান বৈদ্য, আপনি বৈদ্য। এইভাবে কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। এটা গেল পুংলিঙ্গের ঘটনা। তেমনি अहम सैनिकः, अहम नाविकः, अहम लोहकारः, अहम गोपालकः, अहम नापितः, अहम क्रीडकः, अहम नायकः, এইভাবে করতে পারি। ত্বম লাগিয়ে লাগালে কি হবে? ত্বম সৈনিকः, ত্বম নাবিকः,
त्वां लोहकारः, त्वं गोपालकः, त्वं नापितः, त्वं क्रीडकः, त्वं नायकः। আর ভবান যদি লাগাই, ভবান সৈনিকः আপনি সৈনিক, ভবান নাবিকः ভবান লোহকারः, ভবান গোপালকः ভবান নাপিতः, ভবান ক্রীডকः ভবান নায়কः। তো এরকম ভাবে তিনটে শব্দ, কি কি শব্দ পেলাম? কি শব্দ পেলাম? একটা হচ্ছে ভবান, একটা হচ্ছে ত্বম, আর একটা হচ্ছে অহম। কোন লিঙ্গের জন্য পেলাম? এইগুলো প্রত্যেকটাই আমরা পুংলিঙ্গের জন্য ব্যবহার করতে পারলাম। ওকে, স্ত্রীলিঙ্গের কিছু উদাহরণ আছে দেখুন। আহম আর ভাবাতি, একটা জিনিস ক্লিয়ার করছি দেখুন। ধরুন ত্বম, ত্বম মানে তুমি, এর কি লিঙ্গ? পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ? বলুন দেখি, এর কি লিঙ্গ? উভয় লিঙ্গ। গুড, পুংলিঙ্গ হতে পারে, আবার আমার সামনে কোনো মেয়ে আছে, বোন আছে, দিদি আছে, তাকে আমি তুমি বলছি, স্ত্রীলিঙ্গও হতে পারে। ঠিক তেমনি আহম, এটাও তো উভয় লিঙ্গ, আমি ছেলে তাই অহম বলছি। কোনো মহিলা, তিনি নিজেকে কি বলবেন? তিনিও তো অহমই বলবেন। তাই জন্যে লিঙ্গ অনুযায়ী কিন্তু এগুলো যে যার মতো করে বসে। কিন্তু ভবান, ওটা আমরা ওখানে পুংলিঙ্গ পেয়েছিলাম। স্ত্রীলিঙ্গে কিন্তু একটি নতুন রূপ পাবো, সেটা হচ্ছে ভাবাতি, মানে আপনি। তো স্ত্রীলিঙ্গে কিন্তু ভাবাতি এই রূপটা পরিবর্তিত হয়, ভবান ভাবাতি। আর ত্বাম আর আহম এইগুলো কিন্তু যখন যেই লিঙ্গ থাকে সেই লিঙ্গের মতোই চলে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আহম ভাবাতি, আর একটা শব্দ আমি আপনাদের অ্যাড করতে বলবো, সেটা হচ্ছে ত্বম। কি পাবো দেখি চলুন। অধ্যাপিকা, তিনটে হতে পারে। আমি অধ্যাপিকা, কি হবে? বলুন, আমি অধ্যাপিকা, কি হবে? অহম অধ্যাপিকা। अहम अध्यापिका। তুমি অধ্যাপিকা, কি হবে? তম অধ্যাপিকা। त्वम् ত্বম, अध्यापिका। ত্বম, তয় বম, ত্বম অধ্যাপিকা। ত্বম আপনি অধ্যাপিকা। ভবতি গুড, ভবতি অধ্যাপিকা, ভবতি অধ্যাপিকা। ঠিক তেমনি আহম বৈদ্যা, ত্বম বৈদ্যা, ভবতি বৈদ্যা। দেখুন যেই লিঙ্গ চেঞ্জ হয়ে গেল না, ওখানে অধ্যাপকাহ ছিল পুংলিঙ্গে, এখানে অধ্যাপিকা হয়ে গেল। পুংলিঙ্গে বৈদ্যাহ ছিল, স্ত্রীলিঙ্গে বৈদ্যা হয়ে গেল। এরাও কিন্তু পরস্পরের লিঙ্গ পরিবর্তন করে ফেলবে এবারে। ওকে, आरक्षकः आरक्षिका, अहम् आरक्षिका, त्वम् आरक्षिका, भवती आरक्षिका। अहं पाचिका, त्वं पाचिका, भवती पाचिका। अहं न्यायरक्षिका, त्वं न्यायरक्षिका, भवती न्यायरक्षिका। अहं गायिका, त्वं गायिका, भवती गायिका। अहम् अभियान्त्रिका, त्वम् अभियान्त्रिका, भवती अभियान्त्रिका। अहम नर्तकी, त्वं नर्तकी, भवती नर्तकी। अहम छात्रा, त्वं छात्रा, भवती छात्रा। अहम कर्मकरी, ওই নদী सरस्वती, कर्मकरी इकारांत, त्वं कर्मकरी, भवती कर्मकरी। এইভাবে কিন্তু আমরা প্রফেশনস যেমন বাঁচলাম, ঠিক তেমনি লিঙ্গান্তর, পুংলিঙ্গ থাকলে স্ত্রীলিঙ্গতে কি হয় এটাও কিন্তু আমরা জানলাম। এখানে কয়েকটা শব্দ দেওয়া আছে, তাহলে একবার অর্থটা আপনারা দেখে নিন। আসন্দাহা, বলুন কোন লিঙ্গ? আসন্দাহা কোন লিঙ্গ? पुंलिंग। লিঙ্গ হবে। স্যার এখানে তো নির্জীব বস্তু, পুংলিঙ্গ কি করে হবে? নপুংসক লিঙ্গ কি হবে না? যদি কেউ আপনাকে প্রশ্ন করে, আপনি কি উত্তর দেবেন? না, সংস্কৃতের ক্ষেত্রে সংস্কৃতে এভাবে হয় না। সব সংস্কৃতের ক্ষেত্রে আকার থাকলে সেটা স্ত্রীলিঙ্গে মানে একটা ধরা কথা হয়, এরকম আকার বলবেন, বা ইকার সংস্কৃতে স্ত্রীলিঙ্গে বস্তু ধরা দেখে হয়। লিঙ্গ নির্ধারণ হয় না। হুম, সংস্কৃতে বস্তু দেখে লিঙ্গ নির্ধারণ হয় না, শব্দ দেখে। শব্দ যদি অকারান্ত হয় তাহলে পুংলিঙ্গ হতে পারে অথবা নপুংসক লিঙ্গ হতে পারে। পুংলিঙ্গ হলে বিসর্গ থাকবে, নপুংসক লিঙ্গ হলে মকার থাকবে। আর স্ত্রীলিঙ্গ দু রকমের, আকারান্ত লতা, সীতা, গীতা, ইকারান্ত নদী, লক্ষ্মী, অঙ্কনী, লেখনী ইত্যাদি। এইভাবে ওকে। লিঙ্গ বলবেন, কোন লিঙ্গ? দন্তকুর্চাহ কোন লিঙ্গ? पुंलिंग। আপনাদের যে আমি শব্দ ভান্ডার বানাতে বলেছি না, এই সব পুংলিঙ্গ শব্দ, সবকিছু অ্যাড করতে পারেন। হ্যাঁ, এইগুলো অ্যাড করতে পারেন।
কি হবে? দন্ত ফেনঃ পুংলিঙ্গম। পুংলিঙ্গ। মনে হচ্ছে যেন নপুংসক লিঙ্গ, কিন্তু না, সংস্কৃত অনুযায়ী এরা সবাই পুংলিঙ্গ। পুংলিঙ্গ। স্থালিকা কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ। উৎপীঠিকা স্ত্রীলিঙ্গ। লিঙ্গ। ছুরিকা স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ। ব্যজনম ক্লীবলিঙ্গ মানে উভয় ক্লীবলিঙ্গ বলবো না, নপুংসক লিঙ্গ বলবো। নপুংসক। নপুংসক। নপুংসক লিঙ্গম। মালা স্ত্রীলিঙ্গ। 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 হ্যাঁ। গায়কः পুংলিঙ্গ। পুংলিঙ্গ। বৃক্ষः পুংলিঙ্গ। পুংলিঙ্গ। पुंलिंगम। चमसः পুংলিঙ্গ। पुंलिंगम। कंडोलः बाटी पुंलिंगम। পুংলিঙ্গ। शुकः पुंलिंग। पुंलिंगम। অনেক উদাহরণ আছে দেখুন, দ্বিচক্রিকা, কপাটিকা, সিক্তবর্তিকা মোমবাতি, অগ্নিপেটিকা, বাটিকা, লেখনী, অঙ্কনী, ঘটি, কূপি বোতল, দর্বি চামচ, লোকयानम ছত্রম, कंकणम চুড়ি, পুষ্পম ফেনকম। ওকে, নতুন একটা জিনিস ইম্পর্টেন্ট, ছোট, একদম ছোট জিনিস দেখুন। বালিকা মানে আমরা জানি যে বালিকা, যখনই আপনি কোনো শব্দের সাথে বা যোগ করে দেবেন না, তখন সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে, প্রশ্নবাচক হয়ে যাবে। এখানে দেখুন, বালিকা বা মানে এটা কি বালিকা? আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের কি মনে হচ্ছে? বালিকা মনে হচ্ছে কে দেখে? না, তাহলে he's a boy, না, ছেলে। হ্যাঁ, না না, বালিকা না, বালিকা না, তাহলে বালকः। তাহলে ধরনটা বুঝুন কিভাবে আমরা প্রশ্ন করতে পারি। কোন শব্দের সাথে যদি আপনি বা যোগ করে দেন না, প্রশ্ন হয়ে যাবে। বালিকা বা, বালিকা কি? না। আমরা বাংলায় না বলি, কিন্তু সংস্কৃতে না আকার হয় না, কিন্তু শুধু গুনতার না। বালিকা না, বালকः। শিক্ষকः বা, বলুন আপনারা, শিক্ষকः বা না, তাহলে কি? চিকিৎসকः। चिकित्सकः अथवा वैद्यः। न, शिक्षकः न, वैद्यः, वैद्यः। ओके, पाचकः वा? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ 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 জন্য কি বলি? আম। আম মানে হচ্ছে হ্যাঁ। তাহলে আপনারা নোট করুন, বা যোগ করলে প্রশ্ন, উত্তর যদি নেগেটিভ হয় তাহলে না, উত্তর যদি পজিটিভ হয় তাহলে আম। আম মানে হ্যাঁ, আম। পাচকः। दूरवाणी वा? दूरवाणी वा? दूरवाणी फोन, फोन আম। मोबाइल। আ- आम दूरवाणी, आम दूरवाणी। তাহলে কি কি শিখলাম? আম বা না। ইয়ানম বা, যেটা দেখাচ্ছি এটা প্রশ্ন করছি আমি আপনাদের। ইয়ানম বা? বালকः वा? না, আম। না। তাহলে কি? পাঠশালা। विद्यालयः। আম বিদ্যালয়। न, विद्यालयः। ओके, विद्यालयः। कूपी वा? कूपी माने बोतल। कूपी वा? आम কুপিবা। कूपी। আম কুপিবা। কূপি। না না না, আম কুপি বা না, আম হ্যাঁ, আবার বা যোগ করে দিলে তো কুপি, বোতল কি এরকম হয়ে যাচ্ছে, এরকমটা না। আম কুপি, হ্যাঁ কুপি। বা মানে প্রশ্ন করা একবারই। ওকে, হ্যাঁ। বালকः वा? না, ঘটি। ঘটি, ঘটি। না, ঘটি। হ্যাঁ, এইভাবে নানান উদাহরণ হতে পারে, অনেক উদাহরণ দেওয়া আছে এইভাবে। তো আরেকটি ছোট জিনিস দেখুন, বৃক্ষः अस्ति। अस्ति মানে সত্তা আছে। এটা আমরা নেক্সট দিনে বিশদে চর্চা করব এগুলো নিয়ে। বৃক্ষः ক্রিয়াপদ নিয়ে, বৃক্ষः अस्ति, বৃক্ষ আছে। ফলম নাস্তি। নাস্তি আর কিছুই না, ন যুক্ত अस्ति, নাস্তি। ন প্লাস
अस्ति একসাথে জুড়ে গেলে হয় নাস্তি, মানে নেই। বৃক্ষः अस्ति ফলম না, আচ্ছা নকারের নিচে হলম তো এটা হবে না, নকার গোটা হবে না, अस्ति नास्ति। চষকः अस्ति কি নেই, কি নেই, জলম 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 নাস্তি। নাস্তি, জলম নাস্তি। বৃষ্টিः अस्ति কি নেই, ছত্রম ছাত্রী ছত্রম নাস্তি, ছত্রম নাস্তি, ছত্রম নাস্তি। ওকে, তো ছোট ছোট এগুলো পরের দিন আমরা পড়বো। পরিষ্কার আপনারা ধরতে পাচ্ছেন মোটামুটি কিভাবে আমরা যাচ্ছি? তাহলে আমরা যদি একটা জিস্ট বানাই, আজকে আমরা কি কি পড়লাম দেখি, আপনারা বলুন আপনার কতটা মনে আছে দেখি আমরা আজকে কি পড়লাম। প্রথমে আমরা পড়েছি অকারান্ত পুংলিঙ্গ ক্ষেত্রে কাছে দূরে যেটা হবে, মানে কাছে হলে এ সহ, দূরে হলে সহ। গুড। আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে সেখানে কাছে হলে হচ্ছে এ সা, আর দূরে হলে হচ্ছে সা। গুড। তারপরে নপুংসক স্ত্রীলিঙ্গ লিঙ্গমের দুটো ক্ষেত্রে, ভাগ হ্যাঁ স্ত্রীলিঙ্গের আমরা দুটো ভাগ পড়েছিলাম। হ্যাঁ স্ত্রীলিঙ্গের দুটো ভাগ আছে। আচ্ছা আমি আপনাদের হ্যাঁ। আমি আপনাদের ধরিয়ে দিই, আপনারা কিভাবে বলবেন আমি ধরিয়ে দিই, তাহলে আপনাদের বলতে সুবিধা হবে। দেখুন আমি আপনাদের ধরিয়ে দিচ্ছি কিভাবে বলবেন। তো প্রথমে আমরা কি দিয়ে শুরু করলাম, একটা বন্দনা দিয়ে, তাই না? হুম। বন্দনা। 2 নম্বর আমরা কি পড়লাম, আমরা 3টে জিনিসের ধরন পড়েছিলাম। কি কি বলতে পারবেন? একটা বচন, বচনের পরে আমরা কি দেখেছিলাম, লিঙ্গ লিঙ্গম, লিঙ্গম লিঙ্গমের পরে পুরুষা। তারপরে আমরা বচন নিয়ে আলোচনা করেছিলাম, বচন 3 প্রকারের, এক বচন, দ্বিবচন, বহুবচন। লিঙ্গ নিয়ে আলোচনা করার সময় সেখানে আমরা দেখছিলাম যে পুংলিঙ্গ, অকারান্ত পুংলিঙ্গ, আকারান্ত স্ত্রীলিঙ্গ, ইকারান্ত স্ত্রীলিঙ্গ, অকারান্ত নপুংসক লিঙ্গ, এগুলো আমরা দেখেছিলাম পরপর যদি আমি ক্রমে যাই। তারপরে আমরা কি দেখলাম, পুংলিঙ্গ হলে সাহা এ সাহা, তাই না? স্ত্রীলিঙ্গের জন্য সা এসা, নপুংসকের জন্য তৎ এ তৎ, এগুলো দেখলাম, তাই না? তারপরে কি দেখলাম, সংখ্যা 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা দেখলাম। তারপর আর কি দেখলাম, তার সাথে সময় বিচার করা। সেখানে কি কি দেখলাম, 1টা বাজে, 1টা 15 বাজে, 1টা 30 বাজে, 1টা 40, 1টা 45 বাজে, এইভাবে 12 ঘর আমরা দেখেছিলাম। হলো। তারপর আমরা কি দেখলাম মনে পড়ছে, ডেজ, বাসও দেখলাম না? এবং সেখানে আজকে, কালকে, আগামীকাল, গতকাল, গত পরশু, আগামী তরশু, গত তরশু, এগুলোকে কি বলে আমরা জানলাম। তারপরে কি জানলাম, পুরুষ, যে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। প্রথম পুরুষের ক্ষেত্রে আমরা কি কি পেলাম, সেখানে ভবান পেলাম, ভবতী পেলাম। মধ্যম পুরুষে পেলাম ত্বম, উত্তম পুরুষে পেলাম অহম। সেগুলো দিয়ে লিঙ্গ পরিবর্তন আমরা করলাম, পুংলিঙ্গ হলে কি হয়, স্ত্রীলিঙ্গ হলে কি হয়, লিঙ্গ পরিবর্তন আমরা করলাম, মনে পড়ছে, তাই না? এবং সবশেষে অন্তে গিয়ে আম, না, মা বা, বা এগুলো আমরা দেখলাম। তো ছোট 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 কিন্তু আমরা অনেকগুলো জিনিস দিয়ে কভার করলাম। তো এইটা গোটা ক্লাসটার পরে যদি আমরা একবার রিভিশন করে নিই যে আজকে আমরা কি কি পড়লাম, তখন কিন্তু আপনাদের কাছে গোটাটা ভেসে উঠবে যে আমরা আজকে এই এই ক্রমে পড়াশোনা করেছি, এই এই জিনিসগুলো শিখেছি। পরের দিনে এরপর থেকে আমরা বিশদে শুরু করব, অনেক কিছু বলার আছে, অনেক কিছু শেখার আছে। ধীরে 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 আমরা এগিয়ে যাবো। স্যার স্যার একটা জিনিস যদি একটু বলে দেন তাহলে ভালো হয়। নিশ্চয়ই, বলুন বলুন, মানে কি জানতে চাইছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন বলুন। বলছি স্যার অন্যান্য ভাষার ক্ষেত্রে তো যেমন তুমি আর আপনি একটা পুরুষেই পড়ে আর কি, মানে তুমি যে তিনি তো আপনি। আচ্ছা আমাদের বাংলাতেও তো 3টে পুরুষ আছে, হ্যাঁ উত্তম পুরুষ, মানে মধ্যম বাংলা, পুরুষ, প্রথম পুরুষ। হ্যাঁ তো স্যার ও মানে হ্যাঁ এই বাংলাতে তো 3টে আপনিটা পুরুষ কি আছে। করে প্রথম পুরুষ? দেখুন যেখানে নিজের সত্তা বোঝাচ্ছে না, যেখানে নিজের সত্তা বোঝাবে সেটা হচ্ছে আমি, সেটা উত্তম পুরুষ সবসময়। মধ্যম পুরুষ মানে তুমি, এই অর্থে আমরা যাদেরকে প্রয়োগ করব সেটা হচ্ছে তুমি। আর এই আমি তুমিকে ছেড়ে দিয়ে বাকি যা কিছু আছে
সবকিছু প্রথম পুরুষের মধ্যে পড়বে। বাংলাতেও আপনি, এটা কি প্রথম পুরুষের মধ্যে পড়ে, নাকি উত্তম পুরুষের মধ্যে, নাকি মধ্যম পুরুষের মধ্যে? এখানে কেউ উত্তম। বাংলা গ্রামার জানেন এরকম উত্তম আছেন? পুরুষেই পড়ে। মানে উত্তম পুরুষে আমি আপনি এটা পড়ে, আর মধ্যম পুরুষে তুমি, তাই তো? উত্তম পুরুষে কি আমি আপনি হয়, আমি আমরা হয়, আমি আমরা। হ্যাঁ। উত্তম পুরুষে তুমি তোমরা, তাই না? আপনি কিন্তু উত্তম পুরুষে পড়ে না স্যার। আপনি আচ্ছা প্রথম আচ্ছা। পুরুষ। হ্যাঁ, আপনি প্রথম প্রথম পুরুষ। পুরুষ তুমি তোমরা, প্রথম না না পুরুষ না 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 আমি না না, আমরা। দেখুন ইংলিশের সঙ্গে এখানে একটা কনফিউশন আছে। ইংলিশে আমরা তিনটে ও পার্সন ইউজ আচ্ছা, করি। ইংলিশের একটা সাথে হচ্ছে এটা আসবে ফার্স্ট, না। আসবে না, কোনোদিনই আসবে না। হুম একটা হুম হচ্ছে ফার্স্ট পার্সন, একটা সেকেন্ড পার্সন, একটা থার্ড পার্সন। তো ইংলিশ হুম। যেটা ফার্স্ট পার্সন সেটা সংস্কৃতে হচ্ছে উত্তম পুরুষ। ওকে, হ্যাঁ, যেটা সেকেন্ড ফুল পার্সন কনফিডেন্স স্যার। সেটা সংস্কৃতে মধ্যম পুরুষ, আর ইংলিশে যেটা থার্ড আচ্ছা পার্সন সেটা সংস্কৃতে প্রথম পুরুষ। স্যার, আরেকবার তাহলে এটা বলুন, এই পুরুষের ব্যাপারটা একটু কাইন্ডলি। তো ওই উত্তম পুরুষ মানে আমি আমরা, তো আহম, আমি আমরা, আই, উই, তাই না? এগুলো সব আমি, এগুলো সব ফার্স্ট পার্সন মানে উত্তম পুরুষ। মধ্যম পুরুষে পড়ে তুমি, ত্বম। এই ইউ, এই ইউ কে কিন্তু আমরা আপনি ধরি না, এই ইউ কে আমরা কি ধরি, তুমি। আচ্ছা, এই বাংলায় লিখি, তুমি, তোমরা। এই ইউ মানে কিন্তু আপনি না, তুমি। কারণ ইংলিশের ক্ষেত্রে তুমি কি বলার জন্য আর কোনো শব্দ নেই ইউ ছাড়া। তো ইউ মানে যেমন আপনিও বটে, তেমন তুমিও বটে। তো মধ্যম পুরুষের ক্ষেত্রে আমরা যে ইউ প্রয়োগ করি, সেই ইউ কিন্তু তুমি, আপনি না। আর প্রথম পুরুষের ক্ষেত্রে আমরা ইউ ব্যবহার করি, সেই ইউ হচ্ছে কিন্তু আপনি। আর সংস্কৃতে তো সবই আছে, রাম, শ্যাম, যদু, মধু, এ টু জেড। মানে এই দুটোকে ছেড়ে দিলে যা কিছু থাকবে সব প্রথম পুরুষে চলে যাবে। তাই জন্য ইংলিশের সঙ্গে কিন্তু সংস্কৃতের কিন্তু পার্থক্য আছে। আপনারা ওই জন্যই ইংলিশ, স্যার গুলিয়ে যাচ্ছে ব্যাপারটা। তাই জন্যই গুলিয়ে গেছিল, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ। তাই জন্যই গুলিয়ে গেছে। তো আলাদা, সম্পূর্ণ আলাদা দুটোর মধ্যে। স্যার বলুন ম্যাম। ওই আমাদের ওই বন্দনার যে মানে মন্ত্রের যে ওই পিডিএফটাও আমরা পাইনি স্যার, যেটা আপনি প্রথমেই দেখালেন। আমি ভাবছি আমি কি মিস করলাম, কিন্তু আমিও পাইনি তো, সত্যি তো। এক মিনিট আমাকে একটু চেক করতে দিন, আমি এক্ষুনি জানাচ্ছি, একটু চেক করতে দিন আমায়। বন্দনা, সিলেবাস, ভাষা প্রবেশ। ও, আমি পাঠাতে ভুলে গেছি, তাহলে আমি আজকেই পাঠিয়ে দেবো এই দুটো। ওকে ওকে, সরি সরি, আমি ভেবেছিলাম আমি পাঠিয়ে দিয়েছি। আমি ভাবলাম ওকে, আমি যে পাঠাতে, বাইরে আচ্ছা ছিলাম, তো আচ্ছা আমি আচ্ছা, বোধহয় আমি পাঠাতে ভুলে গেছি। ওকে, আমি আজকেই পাঠিয়ে দেবো ক্লাসে। ওকে, আমি তাই বলি আপনারা পাইন। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো আজকে, কোনো প্রবলেম না। তো মোটামুটি আর কোনো প্রশ্ন আছে আপনাদের আজকে? আজকে সেশনটা আপনারা বুঝতে পেরেছেন তো আমরা কিভাবে গেলাম? তো পরের দিন থেকে কিন্তু আমরা আরো ডিটেলস, আরো গভীর পড়বো। আপনাদের কিন্তু মানসিক সেই বজায় রাখতে হবে, কিন্তু একটু কঠিন কঠিন ব্যবস্থা আসে এরপরে। আমরা অনেক অভ্যাস করব, সেটা না, কঠিন তো কি হয়েছে, আমরা প্রচুর অভ্যাস করব, তার দ্বারা আপনারা শিখবেন ভালোভাবে। আচ্ছা, আমি যে ক্লাস ওয়ার্কটা করালাম, এটা কি আপনাদের দিতে হবে পিডিএফ? হ্যাঁ স্যার, দিলে এটা দিয়ে দেবেন। সবটাই দিয়ে দেবেন, ভালো হয় একটু। এখানে একটু হাতে লেখাও হিজিবিজি হয়ে গেছে, আশা করি একটু বুঝে নেবেন। না না, কোনো অসুবিধা নেই, দিয়ে দিলে আমরা মানে ঠিকভাবে ওটাকে ম্যানেজ করব। বেশ বেশ, তাহলে তো খুবই ভালো। ওকে, তাহলে আপনাদের যদি প্রশ্ন না থাকে আজকে আমরা এখানে শেষ করতে পারি। চলুন আমরা তাহলে শান্তি পাঠ করি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বাহ, অনেকে উপস্থিত আছেন, বাহ ভালো। ওকে, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের সপ্তাহে আবার একসঙ্গে আমরা বসবো, পড়াশোনা করবো। ততক্ষণে you, খুব sir. ভালো থাকুন।